আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো সবির আহমেদ। বয়স হলো ৬০। আমার সমস্যা হলো নার্ভের সমস্যা। আ ২০১৪ সাল থেকে আমার চোখে একটু ব্লিডিং হয়েছিল। ব্লিডিং হওয়ার পরে আ বাংলাদেশ আই হসপিটাল ডাক্তার সেখানে ইনজেকশনের মাধ্যমে এটা ব্লিডিংটা করে সমাধান করে। ইনজেকশন দেওয়ার পরে দীর্ঘ ১০ বছর আমি ভালো ছিলাম। আচ্ছা, এখানে আর কোনো প্রবলেম হয় নাই। তারপরে ২৪ সালে যাইয়া এটা আবার পুনরায় আবার রিপিট করে। রিপিট করার পরে উনি আবার ইনজেকশন দেওয়া শুরু করলেন। দিতে যেয়ে অনেকগুলো ইনজেকশন দিল। এটার কোনো হয় নাই। অগ্রগতি হচ্ছে না। না হওয়ার পরিপ্রেক্ষিতে পরে উনি এটা ফাইন্ড আউট করলেন যে, আপনার এখানে মিনি স্ট্রোক করার কারণে আপনার চোখের নার্ভ গুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে বললেন যে আপনার নার্ভ গুলা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন বলল যে নার্ভটা মৃত, কোন খাবার গ্রহণ করতে পারতেছে না বিধায় আপনার এই চোখ একটু কম দেখবেন। সামনের দিকে হবে না, ইমপ্রুভ হবে না। এবার ডে বাই ডে ড্যামেজের দিকে যাবে। এখন আপনার সাথে আমার জানতে ইচ্ছে আরকি যে আপনার যেই অর্গানিক যে পদ্ধতি আছে এই পদ্ধতি আমার এটা ইমপ্রুভ বা নার্ভ গুলা অ্যাক্টিভ করা অথবা যে মৃত নার্ভ গুলা এগুলা সক্রিয় করার কোনো পদ্ধতি বা কোনো কিছু আছে কিনা এই বিষয়ে জানা আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার এর আগে ডায়াবেটিস, ব্লাড প্রেশার কোনো প্রবলেম ছিল? জি, বুঝি নাই। ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এসব কিছু ছিল আগে? না, আমার ডায়াবেটিস নাই। হ্যাঁ, ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে। এখন উচ্চটা কন্ট্রোলে আছে। জি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড। কত বছর যাবত আপনার ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার ২০১০ সাল থেকে। ২০১০ সাল মানে ১৬। জি। ওকে, আন্ডারস্ট্যান্ড। আর কি প্রবলেম ছিল আপনার শরীরে? আর এমনি তো নরমালি আপনি যেটা চশমা ছাড়া রিডিং যেটা দেখা যেত এটা খুব একটা বেশি না। আ রিডিং ছিল 25, 50 বা 100 এভাবে ডে বাই ডে এটা বাড়ছিল এটাই আরকি। হুম, 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 হুম। আচ্ছা, এটা হলো আমার এনি একটা চোখে, ২ চোখে না। হ্যাঁ, একটা বুঝছি, চোখে, আচ্ছা, ডান চোখে। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, যখন ডাক্তার যখন বলছে আপনাকে যে আপনার নার্ভ অলরেডি ড্যামেজ হয়ে গেছে, বুঝছেন? নার্ভ জি, ড্যামেজ হয়ে গেছে। জি, এই ক্ষেত্রে নার্ভকে রিজেনারেট করা আমি মনে করি ইম্পসিবল। বুঝছেন তো? নার্ভ জি, রিজেনারেট করা ইম্পসিবল। অনেক জি, কিছু আমাদের বডিতে রিজেনারেট হয়, কিন্তু নার্ভ যদি মরে যায়, বুঝছেন? যদি আ যেটা ডাক্তার ঠিকই বলছে যে সাপ্লাই নাই, নার্ভ যদি অ্যাক্টিভ থাকে তখন ওর সাপ্লাই লাগে। পুষ্টি লাগে, ব্লাড সার্কুলেশন লাগে। যেহেতু এটা আপনার ছিল না এইজন্য নার্ভ মারা গেছে। সেটাকে রিজেনারেট করা আমি মনে করি এটা সম্ভব না। তবে এনি হাউ আপনি চোখের কিছু ব্যায়াম করতে পারেন। চোখের ব্যায়াম আছে স্পেশাল। আপনারা তো ইন্টারনেটে পাবেন যে এক্সারসাইজ ফর মানে আ গুড সাইট মানে আই সাইট, বুঝছেন? এক্সারসাইজ। আপনারা তবে ওইখান থেকে কিছু ব্যায়াম করতে পারেন এবং স্পেশালি একটা ওমেগা 3 আছে সেটার নাম হচ্ছে DHA। ওমেগা 3 DHA। আপনাকে এটা সাপ্লিমেন্টটা খুঁজতে হবে এবং আরো কিছু চোখের পুষ্টি আছে। মানে এই সাপ্লিমেন্ট ২ টা সাপ্লিমেন্ট স্পেশালি চোখের অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই ওমেগা 3 যেটা DHA এটা আপনি ইউজ করেন এবং চোখের ব্যায়াম করেন এবং আমার বই অনুসারে এনি হাউ আপনি যদি ব্লাড সার্কুলেশন পুরা শরীরে বাড়াইতে পারেন, ঠিকমতো করতে পারেন, হয়তোবা আই ডোন্ট নো, কোনো গ্যারান্টি নাই। বুঝছেন তো? আপনার অবনতি হবে না, কিন্তু উন্নতির দিকে যাইতে পারে। আমি বলছি না যাবেই, যাইতে পারে। এর মানে আপনার কি করতে হবে? আমার বইয়ের ৮ টা গোপন সূত্র পালন করতে হবে। এট দ্য সেম টাইম চোখের ব্যায়াম করতে হবে এবং কিছু সাপ্লিমেন্টের আপনার দরকার হবে। সেই সাপ্লিমেন্টগুলা আমাদের হাউজের ফার্মে থাকতে পারে। দেখতে হবে, যদি থাকে তাহলে নিয়ে আনেন। আমি পাঠাবো পরে, বলব না কি সাপ্লিমেন্ট। আপনি ওই ইয়ের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আনেন। কি সাপ্লিমেন্ট লাগবে। আপনি হার্ব থেকে জোগাড় করতে পারেন, যদি আমাদের এখানে না থাকে। আর না যদি আমেরিকায় কেউ থাকে
তাহলে ওদের মাধ্যমে আনতে হবে। ঠিক আছে? তাহলে আমি এগুলো এখান থেকে করে নিব, কালেকশন করে নিতে পারবো? হ্যাঁ, দেখতে হবে আছে কিনা। জি, যদি জি, না থাকে আপনি একটা জি, অ্যাডাপ্টার সাপ্লিমেন্ট নিয়ে যান। HB15 এটা জি, ওভারঅল ব্রেইনের ব্লাড সার্কুলেশন জন্য, ব্রেইনের ফিলিং এর জন্য আমাদের HB15 বলা হয় অ্যাডাপ্টোজেন। এইটা জি, আপনাকে নিতে হবে। জি, এর সাথে জি, DHA এবং আরেকটা সাপ্লিমেন্ট আপনাকে করতে হবে। এবং 8টা কমস্ত ট্রাইগেন পালন করা। এইটা ওভারঅল আপনার বডির যে হেলথ কন্ডিশন, অনেক প্রবলেম, যে ব্লাড প্রেশার কথা বলতেছেন, দিস ইজ নট কন্ট্রোল। অ্যাকচুয়ালি কোনো জিনিস কন্ট্রোল করতে না, আমাদের ডাক্তাররা বলে ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। নো, ইউ শুড জি, কিউর। এগুলা কিউরি করতে হবে। বডির ইনফ্লামেশন দূর করতে হবে। এবং কিভাবে দূর করতে হয় ইনফ্লামেশন আমার বইতে লেখা আছে। বইটা একটু পড়েন। হাউ টু, বুঝছেন, মানে ট্রিট ইউর ইনফ্লামেশন। যখন বডি ইনফ্লামেশন দূর হবে তখন ব্লাড প্রেশার থাকবে না। ব্লাড প্রেশার মাস্ট, কারণ ব্লাড প্রেশার একটা কারণ হচ্ছে যে আপনার এই প্রবলেমটা। ওয়াই আই আস্ক ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। ডায়াবেটিস থেকে এসব প্রবলেম হয় চোখের, এবং এই ব্লাড প্রেশার থেকে এই সুগারের প্রবলেম হয়। এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার ব্লাড প্রেশার আছে, আপনাকে ব্লাড প্রেশার দূর করতে হবে, কন্ট্রোল করলে হবে না, এই ওষুধ খেয়ে কন্ট্রোল করলে হবে না। Why you are taking medicine for blood pressure? Is the way to cure this blood pressure. আপনার বইটা নিয়ে নেন, জি, বইটা জি, জি, পড়েন, বইটা বলে বুঝতে পারবেন। জি, 8টা কর্মসূচি যারা পালন করবে, ওদের ডায়াবেটিস ব্লাড প্রেশার ইম্পসিবল শরীরে থাকা। জি। আরেকটা হলো আমার এমনি মেমোরিটা, হ্যাঁ, মেমোরিটা হলো অনেক সময় স্মরণ শক্তি কমে যায়। যেমন আপনি যে জিনিসগুলো বললেন এগুলো কিন্তু আমার মেমোরি থেকে ছুটে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু ধরে রাখতে পারতেছি না। আপনার বয়স কত হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এই যে ৬০। 60। অ্যাকচুয়ালি 60 জি, এটা বয়স না, বুঝলেন তো? জি, 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 60 ইয়ার্স ইজ নট ওল্ড এজ। জি, জি, জীবনে আরেকটা আরম্ভ হয়েছে, বুঝছেন, আরেকটা স্টেপ আরম্ভ জি, হয়েছে এটি। এই জন্য আমি সবসময় বলি যে 60 বছর 50 বছর পরে আমাদের শরীরের প্রতি টেক কেয়ার করতে হবে বেশি। আগে হয়তো আমরা করতাম না, কিন্তু 50-এর পরে স্পেশাল টেক কেয়ার অফ ইউর বডি। নো বডি ক্যান, আমাদের মেডিকেল ক্ষমতা নাই কোনো প্রবলেম সলভ করার। ওরা কোনোদিন কোনো প্রবলেম সলভ করতে পারবে না, ইম্পসিবল। এটা আমি সবসময় গ্যারান্টি দিয়ে বলি। একমাত্র আমার বইয়ের 8টা গোপন সূত্রই আপনাদেরকে এগুলো বন্ধ করবে এবং আস্তে আস্তে সুস্থ করবে। নো আদার ওয়ে। এবং 8টা গোপন সূত্র পালন করতে যা যা লাগে, বুঝছেন, এখানে সব হাউস অফ হারমোনিতে এখন আছে। আপনারা অনেক টাকা পয়সা খরচ করেন, কিন্তু কি হচ্ছে, ডে বাই ডে আপনাদের ওষুধের সংখ্যা বাড়তেছে, একটা পরিবর্তন আরেকটা আসতেছে, এবং নাথিং হেল্পিং। যে আপনার 10 বছর ছিল, এখন সে পারতেছে না। 10 বছর তো আপনার একটা প্রোগ্রেস আপনি বুঝতে পারেন নাই, বুঝছেন, আপনার বন্ধ হয় না, জি, কিন্তু কিউর করে জি, নাই। যদি কিউর হইতো এটা কিন্তু আবার হইতো না। জিনিসটা বুঝছেন তো কি বলছি? জি, জি, যে জাস্ট সাময়িকভাবে আপনাকে একটা উপশম এইসবের মাধ্যমে, বুঝছেন। কিন্তু জি, এটা জি, ওই যে বলেন না কন্ট্রোল, আপনারা কন্ট্রোল করেন। কন্ট্রোল ধীরে 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 বসে আস্তে আস্তে যাবে। যখন কন্ট্রোল করতে পারবেন না, তখন চলে যাবেন ইমার্জেন্সিতে। এই জন্য আমি জি, সবসময় বলি, ট্রাই টু ফলো জি, দা বুক। মানে 8টা কর্মসূচিটা ফলো করে ফাউন্ডেশন তৈরি করেন, এবং এরপরে স্পেসিফিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট দরকার হবে, আপনি সাপ্লিমেন্ট ইউজ করেন। আপনার আর অবনতি হবে না, স্টপ হবে। আর না হয় ধীরে 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 আস্তে 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 উন্নতি হবে। ইনশাআল্লাহ। কিন্তু জি, সম্পূর্ণ কিউর ইম্পসিবল, কারণ নার্ভ ড্যামেজ মানে দিস ইজ রিয়েলি ইম্পসিবল টু রিজেনারেট। ঠিক আছে? জি, ওকে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বসে কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই, আপনার নো প্রবলেম। পারমিশন। জি, জি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমি কোলন ক্যান্সার পেশেন্ট। লাস্ট 2022 থেকে। আপনার সাথে আমি পার্সোনাল ২ টা কনসাল্ট করেছি। আপনার সাথে ২ টা কনসালটেশন নিয়েছি। আর আমি এখানে ট্রিটমেন্ট করি ২০২২ সাল থেকে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে। হুম, হুম।
হ্যাঁ, তো ওখানে আমার কোলন ক্যান্সার ২২ সালের সার্জারিটার পরে কেমো চলেছিল। কেমোর ভিতরে কেমো শেষ হতে উইদিন 3 মান্থস আমার ক্যান্সারটা আবার রিকার করেছিল। তা আচ্ছা। রিকার করার পরে আবার একটা হ্যাঁ, ২৩ সালের অগাস্টে আবার একটা বড় সার্জারি হয়েছে। সেটা তার আগে ১২ রাউন্ড কেমো দিয়েছে। তারপরে একটা বড় মেজর একটা সার্জারি হয়েছে। ওই সার্জারিতে আপনার আমার লেফট ওভারিতে রিকার করেছিল। ডিসেন্ডিং কোলন থেকে লেফট ওভারিতে রিকার করেছিল। হ্যাঁ, তো তখন আ আ বড় একটা সার্জারি করে ১১ ঘন্টা ব্যাপী একটা সার্জারি হয়েছিল। ওটাতে আপনার পেটের একটা লেয়ার ওই মেটাস্টেটিক ছিল। মানে ক্যান্সারটা মেটাস্টেটিক হয়েছিল। পেটের ভিতরে ফ্রি আচ্ছা। ফ্লুইড জমে ক্যান্সারটা মেটাস্টেটিক হয়ে গেছিল। হুম, তো হুম, সেটা ওই পেটের একটা লেয়ারও কেটে ফেলছে। পেটের উপরের লেয়ার একটা অ্যাবডোমিনাল ওয়াল এর একটা লেয়ার কেটে ফেলছে। প্লাস যা অর্গান ফেলতে হয় সেটা ফেলেছে। আর হাই প্যাক যেটা কেমো দিয়ে ভিতরে পোড়াতে হয় আরকি সেটা করেছে। হাই প্যাক করেছে। হ্যাঁ, তা এরপরে কেমো এখনো আমার কেমো বন্ধ হচ্ছিল না। আপনার সঙ্গে আমি সর্বপ্রথম হলো 2025 এর সেপ্টেম্বরে আপনার সাথে একটা কনসাল্ট করেছিলাম। দেন আপনি আমাকে একটা মোলাসিস একটা প্রোটোকল দিয়েছিলেন। তো ওই হুম, হুম, প্রোটোকলটা আমি যখন ইউজ করেছি তখন আমার এ যাবৎকালের আমি যখন থেকে ট্রিটমেন্ট নিচ্ছি, ওই এ যাবৎকালের আপনি যে ট্রিটমেন্টটা মোলাসিসের যে প্রোটোকলটা দিয়েছিলেন, আমি এটা মানে কমপ্লিট করে আমি ফলো আপ এ গিয়েছিলাম। তা হুম, তখন হুম, সিইএ একটা মার্কার টেস্ট আছে হুম, সিইএ। হুম, সিইএ টা হলো এ যাবৎকালে সবথেকে কম ছিল। তখন 1.67 হয়েছিল। হুম, তা এটা নরমাল রেঞ্জ নরমাল হলো 0 থেকে 3 যে মানে 3 এর মধ্যে হলো নন স্মোকারদের জন্যে। আর ওই টাকাতে বলে 3 আর বাংলাদেশে 0 থেকে 5 নন স্মোকারদের আর 5 থেকে 10 হলো স্মোকারদের জন্যে। তা আমার তখন হয়েছিল 1.67 এটা টাটাতে যে টেস্টটা করেছিলাম তখন। তা এরপরে এরপরে আমাকে সেপ্টেম্বরে গেলে আবার কেমো দিয়েছে। কিন্তু আমি আর কেমো নেই নাই। ওরা দিয়েছিল কিন্তু আমি আর পারি নাই নিতে। তা আমি ওভাবে হুম, ব্যাক করেছি। আবার যখন ডিসেম্বরে ফলো আপ এ গিয়েছি তখন বলেছে যে, "না কেমো তো আপনার 4th স্টেজ ক্যান্সার ছিল। কেমোটা অফ করা যাবে না।" মানে আমি কোনভাবে টলারেট করতে পারছিলাম না কেমো। এজন্যই আমি অফ করে দিয়েছিলাম। হুম, আর ন্যা এরপরে যখন ফলো আপ এ তখন ওরা একটা ওষুধ কমিয়ে আরেকটা ওষুধ দিল যে, "এটা হলে আপনাকে নিতে হবে।" আমি হুম, সেটা আমি ৪ টা কেমো নিয়ে এসছিলাম। মাত্র ২ টা কেমো আমি দিয়েছি। ডিসেম্বর থেকে ২ টা কেমো দিয়ে আর দেই নাই আরকি। দেওয়ার হুম, পরে হুম, আবার আমার মার্চে ফলো আপ এ যাওয়ার কথা ছিল। মার্চে যেতে পারি নাই। ভিসা জটিলতার জন্য আবার জুনে ফলো আপ এ গিয়েছি। গেলে এই ১ম আপনার উইদিন 4 ইয়ার্স এই ১ম আমার কেমো অফ করেছে ডক্টর নিজের থেকে। রিপোর্ট সব ভালো ছিল। আ হুম, কে কেমো অফ করছে। আর আমি আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার সবকিছু আমি ফলো করার চেষ্টা করছি। বইটা 24 আওয়ার্স আমার মাথার পাশেই থাকে। ওটা আমি পড়তে থাকি, দেখতে থাকি। আর আপনার ফর্মুলা যে ওয়ান ডে যে ডায়েট চার্ট যেটা আছে, আমি ওটাকে ফলো করার চেষ্টা করি। কিন্তু এটা পারছি না। আমার হলো অ্যাসিডিটি এত প্রবলেম এটাকে আমি ২ টা ডায়েরি মেইনটেইন করি। একটা হলো ফিজিক্যাল ওয়ার্ক এর জন্যে আমি মর্নিং এ হাঁটি, আমি মেডিটেশন করি, আমি ব্রিথিং এক্সারসাইজ করি দিনে ৩-৪ বার। আমি ইয়োগা করি, আমি আকুপ্রেশার করি। আর আপনার সবকিছু মেইনটেইন করি। আর খাবারটাও আমি আপনারটা মেইনটেইন করার চেষ্টা করছি। আমি অ্যালকালাইন ওয়াটার এর জন্য একটা নিয়েছি। ওটাও আমি অ্যালকালাইন ওয়াটার এখন ইউজ করছি। আ আম কিন্তু আমি কোন সিস্টেম নিছেন আপনি? অ্যাসিডিটিটা কোন সিস্টেম নিছেন এয়ারলাইন ওয়াটার কোন সিস্টেম নিছেন নাকি? জি, আমাদের যে ওয়াটার সিস্টেম আছে অ্যালকালাইন ওয়াটারে কোনটাতে জি। নিছেন? আপনি কোন পানি খান? অ্যা কোন পানি পান অ্যালকালাইন করেন? ওয়াটার, অ্যালকালাইন অ্যালকালাইন ওয়াটার। ওয়াটার যে বোতলের অ্যালকালাইন ওয়াটার নাকি? না, বোতলেরটা না। আমি একটা ওই যে আপনার এখানে যে কয়েকটা ইয়ে আছে যে সিস্টেম হ্যাঁ। অ্যা মেশিন যেগুলো আছে ওটা একটা নিয়েছি আমি। কোন মেশিনটা নিছেন আপনি? মনে আছে যেটা আপনার? ক্যান্সার পেশেন্টদের জন্য যেটা সেটাই নিয়েছি। ইয়েস, ইয়েস 903 it's called 903 জি। ionized হ্যাঁ। alkaline water. Yes. It's okay. জি ক্যান্সার পেশেন্টদের জন্য যেটা সেটাই নিয়েছি। জি। Okay, very কিন্তু good. এরপরেও আমি মানে অ্যাসিডিটি কোনভাবে মেইনটেইন করতে পারছি না। এরপরেও আর পারছি না মেইনটেইন করতে। এখন কি এখন করণীয় আমার? আপনার যে প্রবলেমটা হচ্ছে অ্যাসিডিটি। পুরা আপনার কোনো ৬ খাওয়া টা দাওয়া হুম,
বলেন শুনতেছি। কোকোনাট অয়েলটা আমি খেতে পারি না। কোকোনাট অয়েলটা আপনার ওই ফর্মুলা 1 আপনার যে ওই ১৭ ঘন্টা ফাস্টিং এটা করতে গেলে আমি খুব বেশি অ্যাসিডিটি হয়ে যায়, বেশি প্রবলেম হয়ে যায়। আমি ৬ টার ভিতরে মানে ডিনারটা ৬ টার ভিতরে সেরে ফেলি। তারপরে আর কিছু খাই না পানি ছাড়া। আ আর এদিকে মর্নিং এ উঠে যদি ১১ ১৭ ঘন্টা মেইনটেইন করতে হয় আর ফর্মুলা 1, ফর্মুলা 2 টা নিলে আমার অ্যাসিডিটিটা আরো বেশি বেড়ে যায়। আর বেকিং সোডাটাও আমি নিতে পারি না। আ আর হলো ফর্মুলা 1, ফর্মুলা 2 এই যে কোকোনাট অয়েলটা খেতে পারি না। কোকোনাট অয়েলটা খেলে আমার শরীরে বার্নিং শুরু হয়ে যায়। বার্ন হতে থাকে। হুম, এটা আমি অফ করেও দেখেছি। আমি নিজে টেস্ট করেছি। মানে যখন অফ করি কোকোনাট অয়েলটা যখন মানে খাবারের ভিতরে ডিফারেন্সটা আমি নিজে ফিল করার চেষ্টা করেছি। হুম, 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 হুম। এখন এটা এখন থেকে আপনার আপনার এখন আপনার যদি মেইন সমস্যাটা কি আপনার এখন? মেইন সমস্যা গ্যাস, হ্যাঁ, গ্যাসের সমস্যা। গ্যাসটাই মেইন। গ্যাসের জি, সমস্যা। জি, জি। দেখেন আর এমনি পেইন আছে। শরীরে আমার ওই যে অনেক বড় সার্জারি তো পেইন আছে। তো সেটা তো আমি চেষ্টা করি। এটা তো পার্মানেন্ট হয়েছে চেষ্টা করি মেইনটেইন করার। আপনার ওই যে অ্যা যেটা টারমারিক পাউডার ওটা আমি ইউজ করি। ফর্মুলা 1, ফর্মুলা 2 টা অল্প, অল্প করে ইউজ করছি আরকি। এটা আর আপনার কিছু মেডিসিন তো নিতে হয়। HB21 ইউজ করেন? হ্যাঁ, 21 টা নিয়েছি। জি, নিয়েছি। ওকে। এখন দেখেন আপনার যে সিচুয়েশন হচ্ছে এনিহাউ আপনি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের যে আপনি কি খান ওইটা বলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ, কি খান? হ্যাঁ। জি, জি, জি। আমি হলো স্প্রাউট খাই। মুগ ডালের স্প্রাউটটা খাই। হুম, হুম, আর রাইসের মধ্যে আপনি ওই যে ব্লাক রাইসটা নিয়েছি আর আ ইয়ের যেটা একটা খিচুড়ি খাই হলো মিলেট দিয়ে খিচুড়ি রান্না করি। ওটা মুগ ডাল ইউজ করি। অন্য কোনো ডাল দেই না। মিলেট দিয়ে খিচুড়িটা খাই। হুম, হুম। সবই তেল ছাড়া খাচ্ছি। সবকিছু যা খাই তেল ছাড়া খাই। আচ্ছা। আর মাংস-টাংস খেলে মাংসটা রান্না করে মুরগি একদম দেশি মুরগির মাংস, হুম, ওটাকে হুম, রান্না করে তেল দিয়ে ছাড়া তো রান্না করতে পারি না। তো তেল হুম। দিয়েই রান্না করি কিন্তু মাংসটা তুলে একবারে ধুয়ে খাই। মানে তেল ছাড়াই খাই ওটা। যেটুকু আমি খাই তেল ওটাকে তেল তেল কোন ছাড়া খাই। কোন তেল কোন তেল ইউজ করেন? ওই এখানের ওই যে অলিভ অয়েল যেটা অলিভ অয়েলটাই নিয়েছি, অলিভ অয়েলটা ইউজ করি। আমাদের অলিভ অয়েল নাকি? হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আপনার এখানের অলিভ কিন্তু অয়েলটা। আমি তো বলছি অলিভ অয়েল দিয়ে রান্না করা নিষেধ। আর জি? আমি তো বলছি অলিভ অয়েল দিয়ে রান্না করা নিষেধ। আচ্ছা অ্যা এরপরে বলেন। অলিভ অয়েল আর কি খান? অলি আ আর হলো ছোলা সিদ্ধ খাই। সো অ্যা সো অ্যা সিদ্ধ ছোলা খাই। আর ২ টা আচ্ছা, ডিম খাই ডেইলি। ২ টা আচ্ছা। ডিম খাই। আর ফ্রুটস ১ টা ২ টা ফ্রুটস খাই। একটা মেক্সিমাম ২ টা। যেমন এখন আম কাঁঠালের সিজন হয়তো কাঁঠাল খেলে ১ টা ২ টা ইয়ে খাই। আর আম খেলে ছোট ১-২ পিস খাই। আর হুম, কলা হুম, খেলে ১ টা কলা খাই। মানে তবে ২ টা ফ্রুটস এর বেশি খাই না ডেইলি। হুম, হুম, আর টক দই খাই। ২ কাপ টক দই ঘরে বানিয়ে খাই আরকি। হুম, হুম। এই খাবার আপনি নাকি? আর আপনি যে প্রোবায়োটিক দিয়েছিলেন। প্রোবায়োটিক আমি ওই যে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি। প্রোবায়োটিকটা খাই একটা ডেইলি। হুম, 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 হুম। আচ্ছা দেখেন, আ আমার বইয়ে লেখা আছে যে ক্যান্সার পেশেন্টদের অ্যাকচুয়ালি খুব লিমিটেড কার্বোহাইড্রেট বুঝছেন? কারণ ক্যান্সার সেল আপনার খায় কার্বোহাইড্রেট। খাওয়াটা মেইন হচ্ছে জি, কার্বোহাইড্রেট। এইজন্য জি, আপনি মিলাট খাচ্ছেন এটা কার্বোহাইড্রেট। আপনি ফল-টল খাচ্ছেন এটাও আল্টিমেটলি আপনার কার্বোহাইড্রেট আসবে, গ্লুকোজ আসবে। তারপরে আপনার ভাত খাচ্ছেন এইটাও কার্বোহাইড্রেট। আপনি ডিম খাচ্ছেন শুধু আর মাংস খাচ্ছেন। জি, মাছ খাচ্ছি। মাছও খাই। তারপরে বড় মাছ তারপরে খাই, ছোট মাছ খাই না, বড় মাছ শাকসবজি খাই। শাকসবজি কোথায়? শাকসবজি খাই। হ্যাঁ, 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 শাকসবজি খাই তো। সবজি ওই যে ডালের মধ্যে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে পেঁপে দেই, চাল কুমড়া দেই, এরকম কয়েকটা সবজি দিয়ে রান্না করি। হুম, হুম। আর আমরা সালাদ করে খান না নাকি? সালাদ জি, জি, না সালাদ খেতে পারি না। সালাদ শসা-টসা খেলে ওটা গ্যাস হয়। আচ্ছা। এই যে খাবারগুলো আপনি বলতেছেন, আ মুরগির মাংস বলতেছেন, তারপর ডিম বলতেছেন, তারপর শাকসবজি বলতেছেন, মুগ ডালের কথা বলতেছেন, এগুলো কোথায় কিনেন?
মুগ ডাল আমি আপনার এখান থেকেও নিয়েছি। আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। ইন্ডিয়া থেকে নিয়ে আসি আর আমি আমার গ্রাম থেকে আনি। মানে গ্রাম থেকে আনলে হবে না তো, কিন্তু গ্রামে তো এখন সব জায়গায় সার ইউজ করে। জিনিসটা বুঝছেন তো আমি কি বলতেছি? আমরা গ্রাম জি, বলি জি। বা শহর বলি যাই বলি, এখন সব জায়গায় আপনার কেমিক্যাল ইউজ করে। না অনেকটা আনি আমাদের দেখা যায় নিজস্ব আপনজনের ক্ষেত থেকে আমার নিজের পেঁপে যেমন আমি বাড়ি থেকে আনি। আমার বাড়ি থেকে আনি আমি। হুম, হুম। কলা খাই হলো আমার বাড়ি থেকে মেক্সিমাম কলাটা আমার বাড়ি থেকে এনে খাই। আচ্ছা। হ্যাঁ। আম-টামও কি আছে? কাঁঠাল এগুলা? অ্যা আমগুলা ন্যাচারাল? আম, কাঁঠাল হ্যাঁ, কাঁঠাল যেটা খাই সেটাও আমার বাড়ি থেকে এনে না, ১ টা ২ এগুলা টা ন্যাচারাল, খাই। এগুলা ন্যাচারাল হলো কাঁঠাল এগুলো তো ন্যাচারাল এগুলোতে তো আর কোনো সার ওরকম ইউজ হয় ইয়েস, না। ইয়েস। কাঁঠাল, আম জি, এনিহাউ আপনার সবচেয়ে আমি আপনাকে রিকমেন্ড করব কিটো ডায়েট। বুঝছেন? কিটো ডায়েট বুঝেন তো? জি, কিটো ডায়েট হচ্ছে হেলথি ফ্যাটস এবং হেলথি প্রোটিন। আপনার জন্য জি, কার্বোহাইড্রেট এজ লোয়ার এজ মাচ মানে আপনার যে সবচেয়ে কম আপনি খাবেন, কিন্তু অত্যন্ত কম কার্বোহাইড্রেট। কারণ জি, জি। গ্লুকোজ যত আপনার শরীরে কম থাকবে, ততই ক্যান্সার সেল মানে খাইতে পারবে না। এখন আপনার শরীরে ক্যান্সার সেল হাই, এনিহাউ। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতে হয়। আপনি পানিটা নিচ্ছেন ভেরি গুড, এবং আপনাকে অ্যালকালাইন ফুড খেতে হবে। অ্যালকালাইন ফুড মানে কি 90% খাওয়ার পেটে থাকতে হবে অ্যালকালাইন ফুড। এইটা হচ্ছে সমস্ত শাকসবজি, সমস্ত ফল, যত ফল দেখেন, যত শাকসবজি দেখেন, এইগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড। সামুদ্রিক শৈবাল মনে করেন শাকসবজি বা সিউইড আমাদের, এইগুলোকে বলা হয় অ্যালকালাইন ফুড। এবং বাকি যত খাবার আছে, মাছ বলেন, হ্যাঁ, ডিম সি বলেন, হুইটও নিয়েছি থেকে, জি। হুম? মাছ সি বলেন, ডিম হুইটও বলেন, নিয়েছি। মাংস বলেন, তারপরে আরো আরো অন্যান্য জিনিস যা দেখেন চোখের সামনে, সব হচ্ছে অ্যাসিডিক ফুড। এই জন্য আপনাকে থাকতে হবে আপনি 85 to যদি আমাকে 90 একটু ডায়েট চার্ট দিতেন, একটা ডায়েট চার্ট আমাকে দিতেন তাহলে মনে হয় একটু ভালো হতো আমার জন্যে। দেখেন ডায়েট চার্ট আমার বইতে সুন্দর করে লেখা আছে। কিনোয়া কোনটা নিয়েছি। আমি কিনোয়াটাও নিয়েছি। গতকাল কিনোয়া নিয়েছি। কিনোয়া হ্যাঁ, আজকে ওটা রান্না হ্যাঁ, করব। আপনি এগুলো হ্যাঁ। কম খাবেন। কিনোয়া খান, এগুলো কম খান। আপনার জন্য আমি যেটা বলতেছি, কম খাই। হ্যাঁ, আমি অল্প, অল্প হ্যাঁ, এগুলা খেলে কিনোয়া খাই, মিলেট খাই সেটা একেবারে পরিমাণে কম। অল্প একটু। কারণ আপনার যে গ্যাস প্রবলেম হচ্ছে, যত বেশি অ্যাসিডিক ফুড খাবেন, আপনার গ্যাস তো প্রবলেম আরম্ভ হয়েছে আপনার ওই যে কেমো থেকে। কেমো তো আপনার শরীরকে ধ্বংস করে, বুঝছেন? নট অনলি ক্যান্সার সেলকে ধ্বংস জি, করে, জি। আপনার হেলথি হ্যাঁ, হ্যাঁ, সেলগুলোকে জি। ধ্বংস করে, আপনার সমস্ত জি, বডিতে জি। ইমব্যালেন্স তৈরি করে, হরমোন থেকে হ্যাঁ, আরম্ভ আমি তো করে ৪ বছর ডাইজেস্টিভ একটানা কেমো নিয়েছি। এনজাইম। ৪ কারণ বছর একনাগাড়ে কেমো নিতে হয়েছে। এই যে ক্ষতি হয়েছে, বুঝছেন? এই জি, ক্ষতিটাকে ঠিক করা ভেরি, ভেরি ডিফিকাল্ট। ভেরি এই জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে অল্প, অল্প খাওয়া, কম খাওয়া। এবং জি, ম্যাক্সিমাম আপনাকে ট্রাই করতে হবে যেই খাবারটা আপনার মোটামুটি সহ্য হয়, মোটামুটি কমফোর্টেবল ফিল করেন, ওই খাবারটাই খাবেন। কারণ আপনার বডিতে যদি সবসময় এসিড তৈরি হয়, যে খাওয়ার পরেই আপনার তৈরি হয়, এই খাবারটা মানে কি হজম হচ্ছে না। আপনি যতই খাচ্ছেন হজম হচ্ছে না, যদি হজম না হয়, এই খাবারের রেজাল্ট আসবে না। বুঝছেন তো কি বলতেছি? আমার খাবারটাকে হজম করতে হবে, এরপর আমার বডি এটাকে অ্যাবজর্ব করবে, তখন এটা কাজে আসবে। এখন আমার বডি যদি হজমই করতে পারে না, এটা অ্যাবজর্পশন নাই, এইটা আপনার বডিতে প্রবলেম সৃষ্টি করে। এই জন্য আমি বলি যে আপনি ট্রাই করেন যে কোন খাবারটা ট্রাই করেন অ্যালকালাইন খাবার থেকে, মানে শাকসবজি ট্রাই করেন স্টিম করে, বুঝছেন? এরপর অলিভ অয়েল দিয়ে খেয়ে দেখেন কোন শাকসবজিটা আপনার জন্য ভালো। বুঝছেন তো আমি কি বলছি? জি, 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 কারণ এই যে বুঝতে পারছি। ডাল বলেন, বলেন সব অ্যাসিডিক ফুড। ডাল, মাংস এগুলো সব অ্যাসিডিক ফুড। আপনি ট্রাই করেন, আপনি ট্রাই করেন, আমাদের একটা ভালো জিনিস এখানে আছে, একটা স্মুদি তৈরি করার জন্য। সেইটা হচ্ছে স্পিরুলিনা, মাকা পাউডার, অশ্বগন্ধা এবং হচ্ছে মোরিঙ্গা পাউডার। আপনি এই দিয়ে
ট্রাই করেন একটা স্মুদি তৈরি করার জন্য, অল্প ট্রাই করেন খাওয়ার জন্য। এর মধ্যে আপনার শরীরের যা পুষ্টি দরকার এই স্মুদির মধ্যে সবকিছু রয়ে গেছে। আপনার শরীরের জন্য পুষ্টি দরকার। এখন শরীরকে আপনাকে রিজেনারেট করতে হবে, বা আবার কি বলা হয় এটাকে, নিউট্রিয়েন্টস পাইতে হবে, যাতে শরীর আবার ফাংশনাল হতে পারে, কাজ করতে পারে। আপনার জন্য নিউট্রিয়েন্টস দরকার, খাবার না, মানে শরীরের জন্য নিউট্রিয়েন্টস দরকার। সেই নিউট্রিয়েন্টস আমি যে স্মুদি বললাম, এই স্মুদির মধ্যে আপনার শরীরের যা দরকার সব নিউট্রিয়েন্টস হয়ে গেছে। এরপরে এটা তো যেন আপনার HB21 কাছে ভেরি গুড। HB20 আমি এই যে ফর্মুলা 1 ফর্মুলা 2 HB21 এগুলো সবই নিয়ে ফর্মুলা 1 মাঠা গ্রিন টি, কিন্তু একদিনে সবগুলো খেতে পারি না। একটা এক হাফ চামচ একটা দুটো ইয়েস ইয়েস ইউ আর রাইট। আপনি ট্রাই করেন 1/4, আপনি ট্রাই করেন 1/4, অল্প অল্প করে ট্রাই করেন যে আপনার বডি রিঅ্যাকশন আস্তে আস্তে যে অ্যাডজাস্ট হবে। আপনি অল্প দেন, মনে করেন স্মুদি বললাম, এই স্মুদির মধ্যে আপনি এরা মানে ফর্মুলা 1/4 দেন, কারণ ফর্মুলা 1 এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে আপনার বডির নতুন দরকার। ফর্মুলা 2 মানে এই ফর্মুলা 1 ফর্মুলা 2 আপনার বডির পুরা আর স্পিরুলিনা এগুলো হচ্ছে প্রোটিন, মোরিঙ্গা প্রোটিন, বুঝছেন, এখানে প্রোটিন দিচ্ছে। এবং কোকোনাট অয়েল সহ্য না করতে পারেন, আপনার অলিভ অয়েলের প্রোটোকল ফলো করেন। অলিভ অয়েলের প্রোটোকল এইটা আপনি ফলো করেন। অলিভ অয়েলের প্রোটোকল কোকোনাট আস্তে আস্তে মনে করেন ইউ মাস্ট নিড কোকোনাট অয়েল, কিন্তু এটা আস্তে আস্তে দেখেন কতটুকু আপনি সহ্য করতে পারেন। আপনার বডির ডাইজেশন ক্ষমতা বলতে গেলে নাই, যে কোনো খাবারই খান এই খাবার রিঅ্যাকশন হবে। এই জন্য বলতেছি আপনি ট্রাই করেন অল্প অল্প কোন খাবারটা আপনি সুট করেন, কিন্তু আপনার শরীরের জন্য পুষ্টির দরকার। আর পুষ্টি যেমন স্মুদিতে রয়ে গেছে, এটা প্রথমে যে ফর্মুলা 1 ফর্মুলা 2 রয়ে গেছে, এগুলো আস্তে 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 ট্রাই করেন, শরীর সাফাই। আর বাকি খাবার মনে করেন মুগ ডাল টুক ডাল আমি খুব একটা রিকমেন্ড করি না, বুঝছেন, আপনার জন্য, কারণ এগুলো এসিডিক ফুড। আপনার বডিকে একটা সিজে রাখতে হবে। এরপর আপনি বলতেছেন অনেক কিছু খান, ডাল ভাত খান, তারপরে আরো কিছু খান, ওগুলো একটু কমাই দেন। কমাই দেওয়া আপনি আগে বডির পুষ্টি সাপ্লাই, প্রোটিন, হেলথি ফ্যাট, এটা হচ্ছে আপনার মেইন। আর বাকি এরপরে যে আস্তে আস্তে আপনার বুঝছেন এনজাইম, যে শরীরের এনজাইম শক্তি ভালো হয়, তখন আস্তে আস্তে করবেন। আপনি কি ডাইজেস্টিভ এনজাইম নেন? জি, ডাইজেস্টিভ ওই যে নেন? প্রোবায়োটিক একটা প্রোবায়োটিক একটা আপনাকে ডাইজেস্টিভ এনজাইম নিতে হবে। না, এটা কি সাপ্লিমেন্ট ডাইজেস্টিভ এনজাইম ডাইজেশন হওয়ার জন্য না, এটা নেওয়া হয় না। আপনার মাস্ট লাগবে, ডাইজেস্টিভ এনজাইম মাস্ট লাগবে। প্রোবায়োটিক ইজ ভেরি গুড, নিচ্ছেন, ওকে। ডাইজেস্টিভ এনজাইম লাগবে। ওমেগা 3 টা খাই, ওমেগা 3 ডাইজেস্টিভ এনজাইম। যে ডাইজেস্টিভ এনজাইম আপনার ডাইজেশন জি ক্ষমতা নাই, বুঝছেন তো, এর জন্য আপনাকে সাপ্লিমেন্ট জি লাগবে ডাইজেস্টিভ এনজাইম। এটি তা আমি জানি না আমাদের এখানে আছে কি না, যদি করতে পারেন, আমাদের ডাইজেস্টিভ এনজাইম আছে, এখানে থাকে, এটা নিয়ে মেইন কথা হচ্ছে আপনাকে আমি মনে করি আপনি কয় মাস হচ্ছে আপনার প্রটোকল ভ্যাকসিন করার করে নিয়েছেন? রিকভারি হয়েছে কতদিন? না না, আপনি যে ভ্যাকসিন করার প্রটোকল নিয়েছেন, যে ভ্যাকসিন মোলাসিস, এটা কতদিন হয়েছে? মোলাসিস প্রোটোকল নিয়েছে যে লাস্ট সেপ্টেম্বরে, 25 এর সেপ্টেম্বরে। 20 ইউ শুড ট্রাই ওয়ান মোর, আবার ট্রাই করেন এটা। 2025 এর সেপ্টেম্বরে, জি। এই মোলাসিস প্রোটোকল এটা কি মাঝে মাঝে ইউজ করব এটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাকে মাঝে মাঝে 6 মাস পর পর বা 1 বছর পর মাস্ট ইউজ করতে হবে আবার এই প্রোটোকল। আপনার অলরেডি 6 মাসে 1 বছর হয়ে যাবে প্রায়, ইউ মাস্ট এগেন, কারণ 6 মাসে এইটা 6 আপনার মাস শরীরের, হ্যাঁ, এই প্রোটোকল আপনার শরীরের সমস্ত ক্যান্সার সেল এমনি মারবে, কোনো কিমোর দরকার নাই, নাথিং, ইউ ডোন্ট জি নিড, only this protocol you should repeat every 6 months. এভরি 6 মান্থ, জি Every জি 6 months you should repeat and you'll be cancer free. বুঝলেন তো? কিন্তু আপনার শরীর যে কেমো আপনি যে নিছেন গুলা, আপনার শরীরকে তো করতে হবে তো। আমি এগুলো বলতেছি, এখন শরীরকে আপনার করতে হবে, মানে কিভাবে ফাংশন করতে হবে, আবার সমস্ত সিস্টেম গুলাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ আপনার অনেক সিস্টেম নষ্ট হয়ে গেছে। জি 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 এইগুলো আপনাকে কি করতে হবে, পুষ্টি দিতে হবে, বুঝছেন, ফর্মুলা 1 ফর্মুলা 2 এবং যে কথা বললাম মোরিঙ্গা, মাকা পাউডার, অশ্বগন্ধা,
আপনার স্পিরুলিনা এই দিয়ে আপনি স্মুদি তৈরি করবেন। কোকোনাট অয়েল আপনাকে মাস্ট দরকার। ইউ শুড মানে ১ চামচ থেকে ১ চা চামচ আরম্ভ করবেন, ২ চা চামচ কোকোনাট অয়েল মাস্ট নিড। কোকোনাট অলিভ অয়েল, অয়েল জি, প্রোটোকল, জি, জি। অলিভ অয়েল প্রোটোকল অন্য কোনো তেল ইউজ করবেন না। আপনার জন্য তেল হচ্ছে এলসিডি অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল এবং ঘি। নো আদার ওয়েজ, ইউ ক্যানট নো আদার ওয়েজ টোটালি। জি, অলিভ জি, অয়েল দিয়ে পাক করবেন না। অলিভ অয়েল পাক শাক করার পরে এরপরে আপনি এটাকে করতে পারেন, কিন্তু পাক করা আপনার জন্য লাগবে। ঠিক আছে? জি, ওকে, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ২০২১ প্রথম কোভিড ধরা পড়ে। তারপর রিকভার করছি। ২০২৫ আবারও কোভিড। তারপর সেটা এরকম জুন মাসেই। আ ২০২১ যখন হয়েছিল তখন আমার আ ফুসফুসে 35% ইনফেকশন ছিল। তো রিকভার করার পর আর সমস্যা হয় নাই। ২৫ যখন হলো তখন আমি আবারও ওই যে সিটি স্ক্যান করলাম। ধরা পড়ল আমার 35 যে ফুসফুসে ইনফেকশন তো আছেই। তারপর হার্টের চারপাশে একটা চিকন ফ্লুইড এর লেয়ার হয়ে গেছে আরকি। হ্যাঁ? ওইটা ইকো ৩ মাস পর ইকো করতেছি। আমি গত ১ মাস আগেও করছি। এখনো সেই ফ্লুইড এর লেয়ারটা দেখা যাচ্ছে। খুবই মাইল্ড, বুঝছেন? মাইল্ড। বাট আমি আ ইদানিং মনে হচ্ছে আমার ঠান্ডাটা ১ বছর যাবৎ আমার ঠান্ডাটা কমে না। অলওয়েজ আমার সর্দি থাকে, গলার এটা খুসখুস করে, সর্দি থাকেই। তারপর আমার এমনিতে কোনো সমস্যা নাই। আমি গত ডিসেম্বরে দেশের বাইরে যখন যাই, আ হঠাৎ করে আমার প্রেশারটা দেখা দেয়। এর আগে প্রেশার কখনো, কখনো হইতো কিন্তু আমি কোনো মেডিসিন নিতাম না। তো ওই দেশে যাওয়ার পর আমার মনে হলো ওখানে তো ট্রিটমেন্ট এভেইলেবল না। আমাকে কন্টিনিউ যে ডাক্তার প্রেশারের যে মেডিসিন দিছিল এই দেশে, ওইটা তখন আমি নেয়া শুরু করলাম। ৫ মাস আমি ওইটা নিলাম। এখন দেশে আসার পর আমি ওইটা ছেড়ে দিছি। ওইটা আমি আর নিচ্ছি না। এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার গতকালকেও আমি প্রেশার মাপছি ১২৭ আর ৭৭ এরকম। ভেরি গুড। তাহলে জি, এইটার সমস্যাটা একটা। দ্বিতীয়ত হলো আমার চোখে আ গ্লুকোমা ডাক্তার মানে অবজারভেশন এ আছি আমি গ্লুকোমা। আমার একটা চোখ বলতেছে লেজার করতে হতে পারে। তো আমি লেজারটা করতে চাচ্ছি না। এটার কি কোনো অপশন আছে? আমি জানতে চাচ্ছি। আর আরেকটা বিষয় হলো আ ওই যে শরীরে এমনিতে স্কিনের ভিতরে গুটি, গুটি মনে হয়। মাঝে মধ্যে মানে একটা মাংসের একটা পিণ্ড, ছোট একটা পিণ্ড এরকম লাগে। কিছু, কিছু জায়গায়। এটাও আমি বুঝতে পারতেছি না এটা কেন হচ্ছে? এই নাকি? হ্যাঁ, আর যে ভুলে যাওয়ার একটা সমস্যা তো আছেই। এটা জানি না এটা কিভাবে সমাধান করা যায়। আপনার বয়স কত এখন? আমি 54। 54, আন্ডারস্ট্যান্ড। আপনি আমার বইটা ফলো করেন? আমি আজকে নিলাম আপনার বইটা। মাত্র আমি আজকে এতদিন নিচ্ছেন? আপনার আগের সেমিনার গুলাতে আমি গেছি। তখন আপনি একটা খুব ছোট একটা বই দিছিলেন। সেটা রেগুলারই আমরা মেইনটেইন করি। আর আপনার ওখান থেকে কোকোনাট অয়েলটা, অলিভ অয়েলটা, তারপর যে মাকা SB21 ওগুলা আগে থেকে আরো সিউইটি অনেক কিছুই ইউজ করি আমরা। আর আমরা রেগুলার কোকোনাট অয়েলেই তরকারিটা খাওয়ার চেষ্টা করি এবং খুবই কম তেল ছাড়াও খাই। আমার বাসায় তেল ছাড়াও তরকারি হয়। আমাদের এটা সমস্যা হয় না। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনি যে সালাদের যে ব্যাপারটা বললেন, আমরা সালাদটা খাই না। একটু কেন খাই না বলি। আমাদের দেশে তো এত কেমিক্যাল দেয়, আমরা তো এত ফ্রেশ ভেজিটেবল এভেইলেবল পাচ্ছি না। তো আমার মেয়েরা বলে যে, "আম্মু এই দেশের সবজি কাঁচা খেলে তুমি আরো অবস্থা খারাপ হয়ে যাবে।" তখন আমি এটা একটু জানতে চাচ্ছি, এটা আমি ঠিক কি বলছেন। একটা সবজি ১ মিনিট উতরানো পানির মধ্যে একটু সবজিটা ছেড়ে ১ মিনিট রেখে তুলে ফেলবো সেটা কি খাওয়া যাবে? নাকি ওটা কুক হয়ে যাবে? আমি বুঝতে পারছি না দেখেন, আসলে। আমি একটা ভিডিও করছিলাম যে শাক-সবজি, ফল-টল মানে বাহ্যিক দিক দিয়ে বুঝছেন যে স্প্রে করে এগুলা কিভাবে রিমুভ করা যায়। এগুলা বেকিং সোডা দিয়ে রিমুভ করতে হয়, বুঝছেন? বেকিং সোডা। ১৫ মিনিট ১ লিটার পানিতে ১ বড় চামচ বেকিং সোডাতে বুঝছেন আপনি রাখবেন, ১৫ মিনিট রাখবেন। এগুলা বাহ্যিক। জি, কিন্তু আমরা যে সার ইউজ করি, সেই সার তো জি, ভিতরে ঢুকে গেছে। এটা তো করা যাবে না। ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ? জি, মানে জি, ভিতরটাই করে। এইজন্য আমি বলছি, আপনার মেয়ে ঠিকই বলছে। আমরা যদি এই কেমিক্যাল এডেড
শাকসবজি খাই, আমাদের বডিতে প্রবলেম সৃষ্টি হবে, জি ভালো হবে না। এই জন্য হাউস অফ হারমোনিতে আমাদের এখানে শাকসবজি আসে সপ্তাহে 2 দিন, ফল টল আসে। এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করছিলাম যে আপনারা যদি বাইরে থেকে কোনো কিছু কিনবেন না, কারণ এগুলো প্রত্যেকটি কেমিক্যাল অ্যাডেড। আপনারা হাউস অফ হারমোনিতে যা পাওয়া যায় তাই ইউজ করেন, যা শাকসবজি আছে তাই ইউজ করেন। যদি না থাকে তখন আপনাদের বিকল্প রয়ে গেছে অ্যাডাপ্টোজেন ইউজ করা, যেমন ফর্মুলা 1, ফর্মুলা 2, এর মধ্যে শাকসবজি যা দরকার সব কিছু এখানে আছে। ফর্মুলা জি 1, জি ফর্মুলা 2 এর মধ্যে সব কিছু এখানে রয়ে গেছে। আপনি মনে করেন শাকসবজি যা খাচ্ছেন, যা পাবেন, এটা ফর্মুলা 1, ফর্মুলা 2 এর মধ্যে এর চেয়ে আর অনেক পুরা শরীরের পুষ্টি আপনার এখানে আছে। এটি আর না হলে আপনার স্মুথি, মাকা পাউডার, স্পিরুলিনা, মোরিঙ্গা, এর মধ্যে আপনার বডির যা দরকার প্রোটিন থেকে আরম্ভ করে সবকিছু রয়ে গেছে, মানে বিকল্প রয়ে গেছে। আর না হলে সি হুইডের স্যুপ তৈরি করেন, বুঝছেন, জাস্ট সি হুইড, জি তখন আপনার শাকসবজি দরকার হবে না। মানে আমাদের পথ আচ্ছা হচ্ছে, যদি আপনি যদি ন্যাচারাল শাকসবজি না পান, এটা বিকল্প রয়ে গেছে। বিকল্প হচ্ছে জি সি হুইডের স্যুপ খাওয়া, স্মুথি, মোরিঙ্গা, মাকা পাউডার, অশ্বগন্ধা, স্পিরুলিনা দেওয়া স্মুথি খাওয়া। এটা HB21 এটা আপনাদের খেতে হবে যারা কোভিডের ভ্যাকসিন নিয়েছেন। আমি সবসময় বলছি যে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রক্রিয়া, মেমোরি প্রবলেম থেকে আরম্ভ করে কিডনি প্রবলেম থেকে আরম্ভ অনেক প্রবলেম, এটা ট্যাকেল দেওয়ার জন্য জি HB21 খেতে হবে। আর বাকি শরীরে ইনফ্লামেশন দূর করার জন্য টারমারিক টি, আমি এটা বলতেছি সবসময় খাওয়ার জন্য, টারমারিক টি কন্টিনিউ করার জন্য, জি আমি এবং টার্মেরিক টি রেগুলার এভরিবডি শুড টেক টার্মেরিক টারমারিক টি। টিটা খাচ্ছি সবার বডিতে ইনফ্লামেশন রয়ে গেছে, ইনফ্লামেশন মানে কমানোর জন্য বা দূর করার জন্য টারমারিক টি নাম্বার 1 মেডিসিন, এর উপর কোনো মেডিসিন নাই। এই জন্য টারমারিক টি সবারই খাওয়া খাচ্ছি উচিত। যারা ভ্যাকসিন নিচ্ছে এরা তো HB21 কন্টিনিউ করতে হবে, এবং শরীরের সমস্ত পুষ্টি, যারা শাকসবজি খাইতে পারতেছেন না বা পান না, বা সার দেওয়া এটা খাবেন না, তাদের জন্য ফর্মুলা 1, ফর্মুলা 2 রয়ে গেছে। অথবা একটা স্মুথি তৈরি করতে পারেন, এর মধ্যে সবকিছু রয়ে গেছে। কারণ জি আমরা যদি বইটা ফলো না করি, 8টা গোপন সূত্র, কত সূত্রে বলা আছে, ভালো পানি, ভালো খাবার, এবং এখানে লিস্ট আছে, খাবারের লিস্ট আছে কি কি আপনার করতে হবে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু আপনি জোগাড় করতে পারবেন। আপনি নিজের ভাবে আপনি নিজে পাক করেন, আপনি টেস্ট অনুসারে। এই জন্য আমি কোনো ডায়েট দিই না, দেয়ার ইজ নো ডায়েট। প্রত্যেক মানুষ হচ্ছে ডিফারেন্ট। আমি খায়া যেটা হজম করতে পারবো, আপনার তো হজম না করতে পারেন। এই জন্য আমি লিস্ট দিচ্ছি। জি এই লিস্ট থেকে আপনারা যতটুকু সম্ভব জোগাড় করেন, এবং এই লিস্ট থেকে আপনারা ইনগ্রেডিয়েন্টস গুলো করে পাকশাক করবেন। পাকশাক কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, সেইগুলো রয়ে গেছে। ভালো পানি এখন ব্যবস্থা রয়ে গেছে, অ্যাকচুয়ালি সবকিছু হাউস রয়ে গেছে, ডিপেন্ডস অন ইউ, বুঝলেন তো। জি বই জি রয়ে গেছে, পানি, ভালো পানি একটা ব্যবস্থা আছে, এবং খাবারের লিস্ট আছে, এবং এই খাবারগুলো পাওয়া যায় আমাদের এখানে, মোস্টলি আমাদের এখানে পাওয়া যায়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। নট অনলি লিস্ট যে আপনি এটা কোথায় জোগাড় করবেন, এগুলো সব রয়ে গেছে। যারা হাউস অফ হারমোনির প্রোডাক্ট ইউজ করবে, বইটা ফলো করবে, শরীরের যে কোনো রোগ ইমার্জেন্সি তারা সলভ করতে পারবে। সময় লাগবে। আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতি, এটা নট অনলি, বুঝছেন, এটা মানে ডেইলি আপনাকে করতে হবে। নট 7 দিন করলাম, 15 দিন করলাম, জি এখন স্টপ করলাম, নো। এটা হচ্ছে আমাদের, আপনি পুরো লাইফস্টাইল চেঞ্জ করেছেন, বুঝলেন জি তো। আমাদের আগের যে অভ্যাস ছিল, সেই অভ্যাস থেকে উঠে এখন ভালো অভ্যাস আছে। এটা একদিনের জন্য, আজীবন। এটা একটা গল্পসূত্র, এটা আজীবনের জন্য, নট 1 ডে, 1 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার, ন। এটা আজীবন। তারাই সুস্থ থাকবেন। যদি আপনি লিস্ট করেন যে কিছু করলেন না, কিছু এখানে কিছু করলাম প্রোডাক্ট কিনলাম, আরো কিছু প্রোডাক্ট বাইরে কিনলাম, আপনি যদি কেমিক্যাল অ্যাডেড প্রোডাক্ট কিনেন আর এখান থেকে কেমিক্যাল ছাড়াই, তাহলে লাভটা হইলো কি? আমি এইখান থেকে কিছু নেই, আবার ওইখান থেকে কিছু নেই, তাই লাভটা হইলো কি? নাথিং। আমি এই জন্য বলি 3 জি মাস যারা সম্পূর্ণভাবে 100% আমাকে ফলো করবে, তারা অনেক প্রবলেম শরীরে সলভ করবে নিজেরা, অটোমেটিক্যালি। কিন্তু আপনারা কি করেন, কিছু এখানে, আবার কিছু নাই, দ্যাটস দ্য প্রবলেম।
জি, আগে শরীরকে সবজিটা আমরা সুস্থ ওরকম করলে, হ্যাঁ আগে সুস্থ করেন, এরপরে 3 মাস সুস্থ করেন শরীরকে, এরপরে হ্যাঁ কিছু আপনার যে করেন আপনার বডি নিজেই এটাকে ট্যাকেল দিবে। জি। এখন আমি যে আপনার যে কোভিডের চোখের প্রবলেম, ইনফেকশনটার আপনার জন্য যে চোখের প্রবলেম, এগুলো আপনারা আমি বলতেছি জি, চোখের জি, পুষ্টির অভাব, আপনার যে আত্মাকুমসূত্র, আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, ভালো ঘুমাইতে হবে, এগুলো যদি না করেন এবং সূর্যের আলো যেতে হবে, একটা মাটির সাথে রিকানেক্ট করতে হবে, যদি না করেন ইম্পসিবল সুস্থ হওয়া। মানে আস্তে আস্তে আমি বলতেছি না যে আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে এগুলো করতে, নো। এই আত্মাকুমসূত্র আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাজের দৈনন্দিন কাজ। আমিও কাজ করি, আমার অনেক কাজ, কিন্তু আমি ডেইলি ফলো করি আমার এই আত্মাকুমসূত্র। শুধু আপনাদেরকে বলি না, আমি নিজে প্র্যাকটিস করি অলওয়েজ। আজকে 13 বছর যাবত আমি এই আত্মাকুমসূত্র ফলো করি। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারটা ফলো করা আমি বাইরে থেকে যে ভিনেগার টিনেগার যা আছে আমি আপনার এখানে মধু টধু যা আছে এখান থেকেই নেই। আসলে বাইরে থেকে আমার সবজিটাই জাস্ট আমার নেওয়া হয়। আবার চালও নিবেন না। আমি অবশ্য ওই যে হ্যাঁ, চাল আমি ভাত খাই না। আমি এইটুকু ভাত একবেলা ভাত খাই, আমি এইটুকু ভাতই খাই যদি সাদা ভাত না খাই। আমি বলছি অথবা ভাত মিলে খান, ভাত খান, কিন্তু কখন খাবেন, কিভাবে খাবেন এটা বলা আছে, বলে দিচ্ছি। ভাত খাবেন সমস্ত কিছু খাওয়ার পরে, হ্যাঁ, জি, ভালো প্রোটিন, ভালো ফ্যাট, বুঝছেন, মনে করেন ডিম, একটা ঘিয়েতে ডিম বাজে যদি খান, এটা খাওয়ার পরে এরপরে আপনি ভাত খান অল্প, বুঝছেন, ওই কোকোনাট অয়েল দেয়া, দ্যাট উইল নট এফেক্ট। ভাত আমাদের দরকার, আমাদের বাউল মুভমেন্টের জন্য, মানে এটা দরকার। যদি আমি ভাত বাদ দিই, ফাইবার বাদ দিই টোটালি, বুঝছেন, শুধু যদি এই গুড ফ্যাট গুড প্রোটিন খাই, তখন কিন্তু আমার বাউল মুভমেন্ট হবে না, আমাদের কষা হয়ে যাবে, বুঝছেন। এই জন্য জি, আমি বলি যে ভালো কার্বোহাইড্রেট, হেলথি কার্বোহাইড্রেট আমাদের খেতে হবে। আমাদের ফাইবারের দরকার, আমাদের বাউল মুভমেন্টের জন্য দরকার, ডেইলি আমাদের গাটটা ক্লিয়ার হয়। এই জন্য সবই খেতে হবে আমাকে, কিন্তু যে কোনটা খেতে হবে, ন্যাচারাল বা অর্গানিক। কেমিক্যাল এডেড খাবার ইম্পসিবল, তখন আপনারা সুস্থ হবেন না। আমার আটটা কোন জি। ধারণা করে কেমিক্যাল সমান ঢুকতেছে শরীরে, আপনি সুস্থ হবেন না। আর সুস্থ যে হওয়ার পরে কেমিক্যাল ঢুকলেও আমার শরীরই ট্যাকেল দিবে, এটা আপনাকে চিন্তা করতে হবে না। মাঝে মাঝে উঠছেন যে আপনি যদি কেমিক্যালও করেন, আপনার শরীরটাকে মানে থাকবে না নিউট্রালাইজ এটা। থাকবে না, ইয়েস। কিন্তু আগে সুস্থ হতে হবে। ইনশাল্লাহ আমি আগামী ৩ মাস আপনার সবজি-টবজি সবগুলো একটানা ফলো করে দেব। তো আমার কোভিড এর ওই যে হ্যাঁ, ওই যে আর ফ্লুইড এর পানি, যে ব্যাপারটা কি পানি পান করেন? পানিটা অত্যন্ত পানি ইম্পর্টেন্ট। ওই যে আমাদের তো আজকে কয়েক বছর যাবতই বাসায় একটা ফিল্টার আছে ক্যান্ট। আমি আর নতুন করে ফিল্টার এগুলো নেই। সব রিভার্স। এই পানি পান করে শরীর সুস্থ হবে না। এইটা হচ্ছে রিভার্স অসমোসিস, সবাই বাংলাদেশে রিভার্স অসমোসিস করে। এর মধ্যে কোনো কিছু নাই, মিনারেলস নাই। এই পানি যদি পাক করেন, এই পানি যদি পান করেন, আপনার সুস্থ হবেন না, আপনার শরীরে অনেক কিছু ডেফিসিয়েন্সি দেখা যাবে। আমাদের এখান থেকে একটা সিস্টেম কিনে নেন, যে কোনো সিস্টেম নিতে পারেন, কম দামেও আছে, জি, বেশি দামেও আছে, যে কোনো একটা সিস্টেম লাগায় নেন, আপনার বাইরে থেকে পানি কিনতে হবে না। আপনি যদি টাকা যে হিসাব করেন, যে এখানে মনে করেন 1 লাখ সামথিং করেন, দ্যাট উইল গিভ ইউ 3-4 লাখ টাকা আপনি সেভ করতে পারবেন। আপনি যদি বাইরে থেকে পানি কিনেন, বিনা পয়সা দিবে না। বোতলের পানি যদি কিনেন, আপনাকে পে করতে হবে। আপনি যে এইগুলো হিসাব জি। করেন, দেখবেন যে এই সিস্টেম আপনার অনেক অনেক বড় অ্যামাউন্ট ইকোনমি দিচ্ছে। অনেক এই অ্যামাউন্ট পানি এড হয়ে অত্যন্ত যায়। ইম্পর্টেন্ট, পানি অত্যন্ত ইম্পর্টেন্ট। অলিভ অয়েলের প্রটোকল ফলো করেন, এটা সবার জন্য দরকার। সবাই অলিভ অয়েলের প্রটোকল সবাই ফলো করতে হবে, এবং ভালো পানি অলিভ অয়েলের আমাদের যে, প্রটোকলটা কোথায় পাবো? হ্যাঁ বইয়ে আছে? বইয়ে কিসের, আছে অলিভ অয়েলের প্রটোকল আমি একটা সিস্টেমটা? ভিডিও করছি রিসেন্টলি। ওই যে রিমন কেজি ও আসলে ভিডিওটা কোথায়, না আমি অলিভ অয়েলের সেদিন প্রটোকল এসবি সবাইকে পালন করা উচিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি জি। HB21, যেটা আপনি ভ্যাকসিন নিয়েছেন, আপনার অনেক প্রবলেম, আপনার যে আপনাকে HB21 2-3 বার খেতে হবে ডেইলি। স্পেশালি আপনার যে ডেইলি। প্রবলেম, এটা HB20 আপনার ঔষধ, কোকোনাট অয়েল উইথ HB21, এটা হচ্ছে আপনার ঔষধ। আবার আমি ঠিক একটু আছে? বলি আপনাকে আমার মনে থাকে মানে SB21 এবং কোকোনাট অয়েল এই ২ টা আমাকে ডেইলি ২-৩ বার খেতে হবে। Yes. পরিমাণটা পরিমাণটা আপনি পরিম 3-4 বার খান, আপনি কমান। অ্যাকচুয়ালি 2 চা চামচ HB21 ডেইলি দরকার।
আপনি 3 বার যদি খান, একটু কমায় 1 জি। চামচের কমায় খান, মানে 2 চামচকে 3 ভাগে ভাগ করেন, এইভাবে খান। ওইটা কি সাদা জাস্ট গরম কুসুম গরম পানিতে মিক্সড করে খাবো? হ্যাঁ, একটু গরম পানি, আচ্ছা ঠিক বেশি গরম না। একটু গরম পানিতে ভালো। আপনি যদি 3 বার খান, 1 চামচের চেয়ে একটু কম এবং 1 চা চামচ কোকোনাট ওয়েল মিক্স করে, আপনি যদি ব্লাড সুগারের প্রবলেম না থাকে, আমাদের হানি জি আছে না। বুঝছেন? একটু হানি ইউজ করেন টেস্টের জন্য, ভালো টেস্টের জন্য, এবং খান 3 বার খান ডেইলি। ওকে? তাহলে আর ওই যে গুটিগুলোর কোনো সমস্যা এটা কি ভবিষ্যতে কোনো রকম সমস্যা গুটি হবে না, কিনা? না, গুটি হচ্ছে এটা ফ্যাট মেটাবলিজমের একটা প্রবলেম, বুঝছেন? এগুলা ফ্যাট জমা জি। হচ্ছে চামড়ার নিচে, বুঝছেন? ছোট, ছোট এগুলা আপনি যদি ফলো করেন সবকিছু, এগুলা সব চলে যাবে আস্তে, আস্তে। আরেকটু আপনি যে আপনার বইয়ে দেখলাম উচ্চ চর্বিযুক্ত খাবার নিষেধ। তো আমরা যে ন্যাচারাল বিফ অথবা মাটন খাচ্ছি ওগুলো তো ন্যাচারাল ফ্যাটি হওয়ার কথা। ওগুলো কি আমরা খেতে পারবো ওই চর্বি? অনেক সময় ওই চর্বিটা আমি ইচ্ছা করে একটু বেশি খাই তরকারিতে। আমি যেহেতু তেল দেই না, ওগুলো দিয়েই আমি একটু তরকারিটা সুন্দর করে করি। ইফ এটা কি ক্ষতিকর? ইফ যদি নো, নো, ইফ যদি গ্রাস ফেড জি, গরু হয়, যেহেতু জি, ন্যাচারাল সার দেওয়া গাছ না, ন্যাচারাল গাছ হচ্ছে, রোদে দৌড়াচ্ছে, ওই গরুর যদি আপনি ফ্যাট খান, দিস ইজ ভেরি হ্যাঁ, গুড। জি। আচ্ছা বুঝলেন ঠিক তো? আছে। জি, অন্য গরু হয় যে গরু আপনার ইয়েতে পালে, ফার্মে, ওইটার খাইলে ভেরি ব্যাড। ওকে, নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ডাক্তার আসসালাম। মার্জিয়া। আমার মানে আমি রিসেন্টলি খেয়াল করেছি যে মানে আমার কিছু চুলে আপনার মানে আপনি কি ডাক্তার নাকি? আমার কলিগ নাকি? আপনি ডাক্তার? জি, জি। আমি এর আগে আপনার সেমিনারে আসছি। জি। আচ্ছা, ঠিক আছে। আমার থ্যাংক ইউ। বাবার নাম ডাক্তার সিরাজুল ইসলাম। আন্ডারস্ট্যান্ড। নাও আই আন্ডারস্ট্যান্ড। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক তো আছে, বলেন। আমি কিছুদিন খেয়াল করতেছি যে মানে আমার মাথায় উম চুলগুলো পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আমার তো 39 ইয়ার্স। আমার আম্মু বা আমার দাদি, আমার নানি কারো এরকম চুল পাকার হিস্ট্রি নাই। কিন্তু আমি আসলে একটু স্ট্রেসেই থাকি। আ তো মানে এখন কিভাবে এটা আসলে করব আমি বুঝতে পারতেছি না। দেখেন এই বয়সে চুল গ্রে হওয়া বা চুল পাকা, এটার একমাত্র কারণ হচ্ছে স্ট্রেস। জি, জি। একমাত্র কারণ। এখন আপনাকে স্ট্রেস দূর করতে হবে। স্ট্রেস দূর করার ১ম ১ নাম্বার কি হচ্ছে যে স্ট্রেসফুল সিচুয়েশন থেকে দূরে থাকা। আপনি যত কিছুই করেন, আপনি যে অলওয়েজ স্ট্রেসফুল আচ্ছা। সিচুয়েশন এ থাকেন, আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? মনে করেন আপনার কাজে আপনার ঢুকলেই সাথে, সাথে স্ট্রেস আসতে থাকে। বিভিন্ন উপায়ে। আপনি সবকিছু করে আসতেছেন। মানে স্ট্রেস ম্যানেজমেন্ট যোগা করতেছেন, ব্রিথিং করতেছেন, ওইটা এটা করতেছেন। কিন্তু কাজে ঢুকলেন, এইখানে আসার পরে দেখবেন যে আপনার কর্টিজল হাই হয়ে যাচ্ছে। তাইলে আপনি কিভাবে স্ট্রেস ক্যানট। এইজন্য আমি বলি যে স্ট্রেস ম্যানেজ করতে হলে ১ম এ জানতে হবে যে কোথা থেকে আপনার স্ট্রেস আসছে। ওইটা কিভাবে করা যায়? ওইখান থেকে কিভাবে দূরে থাকা যায় বা এভয়েড করা যায়? ওইখান থেকে আপনার আরম্ভ করতে হবে সমস্ত বাকিগুলা। নেক্সট স্টেপ গুলা। নেক্সট স্টেপ হচ্ছে আপনি যদি না পারেন, কারণ ব্রিথিং এক্সারসাইজ, ইয়োগা, রেগুলার এক্সারসাইজ, মানে আমাদের নামাজ পড়া, বুঝছেন? এইগুলা হচ্ছে মানে মানে কিভাবে করা যায়, মানে স্ট্রেস ম্যানেজ করা যায়। এরপর আমি রিকমেন্ড করি অশ্বগন্ধা অত্যন্ত এফেক্টিভ। আমাদের HB08 যারা ২ টা একসাথে করে অত্যন্ত কাজ দেয়, বুঝছেন? এবং আরো কিছু সাপ্লিমেন্ট রয়ে গেছে স্ট্রেস করা জন্য। ভালেরিয়া নিয়ে, বুঝছেন? তারপরে লেমন বাম, তারপরে এলথিয়ানিন, আমাদের মাশা গ্রিন টির মধ্যে হচ্ছে এলথিয়ানিন, বুঝছেন? এইগুলো স্ট্রেস ম্যানেজ করে। এর মানে কি? আপনাকে এগুলা সব একসাথে করতে হবে। স্ট্রেসফুল সিচুয়েশন থেকে দূরে থাকতে হবে বা এভয়েড করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ওই যে বললাম যে রেগুলার এক্সারসাইজ, ব্রিথিং এক্সারসাইজ, ইয়োগা, নামাজ পড়া, বুঝছেন? মেডিটেশন। আমি একটু মেডিটেশন বলি, নামাজ পড়া, বুঝছেন?
এরকম এবং এর সাথে যোগ করতে হবে অশ্বগন্ধা প্লাস HB08 এবং কিছু কারণ আপনার যে প্রবলেম এটা অন্য কেস এবং ট্রাই করেন কোকোনাট অয়েল ইউজ করার জন্য হেল্প করেন। জি স্যার। স্যার কোকোনাট অয়েল চুলে মাখতে পারি কিন্তু কোকোনাট অয়েল খেলেই সাথে, সাথে ডায়রিয়া হয়ে যায়। কোকোনাট অয়েল খেতে পারি না স্যার। এর মানে আপনার সামথিং সহ্য করতে পারি না। মানে এক চা চামচ খেলে ওই এই অবস্থা হয়? জি, জি স্যার। ১ চা চামচ কি মানে 1/4 খেলেও হচ্ছে আমার পেট ব্যথা হয়ে বের হয়ে যায় একটু কিছুক্ষণের মধ্যে। ইন্টারেস্টিং, এটার কথা আমি শুনি নাই। সাধারণত আমি জানি ডায়রিয়া হয় কখন, যখন আমি ওভারডোজ হয় তখন। আমি মানে অতীতে আইবিএস এর পেশেন্ট ছিলাম। এখন আইবিএস মানে কোনো সমস্যাই নাই। সবকিছু ঠিক আছে কিন্তু মানে আমি কোকোনাট অয়েলটা নিতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, অলিভ অয়েলের খেতে প্রোটোকল পারি। নেন, অলিভ অয়েলের প্রোটোকল নেন আর কোকোনাট অয়েল দিয়ে চুল করেন, মানে এটা কি বলা হয়, চুলে ইউজ করেন কোকোনাট অয়েল। জি স্যার। ঠিক আছে, মানে মেইন আপনার আর মেনটেনেন্স করতে হবে কোকোনাট অয়েল, মানে চুলে মাসাজ করেন কোকোনাট অয়েল, মাখেন আর অলিভ অয়েলের প্রোটোকলটা ফলো করেন। অলিভ অয়েল প্রোটোকল আচ্ছা জি স্যার। আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। ওকে নেক্সট। আচ্ছা লিংকটা একটু দিয়ে দিয়েন স্যার। আর আমি আমার ছেলেকে রিমন দিবেন। আচ্ছা স্যার আর আমি আমার ছেলেকে নিয়ে আসছি যার জন্য আমি এত স্ট্রেসড থাকি সারাক্ষণ। এই যে স্যার আমার ছেলে। আসসালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি প্রবলেম ছেলের? বয়স কত? 9 বছর। হ্যাঁ 9 বছর। 9 বছর তোমার। কি খাওয়া দাওয়া করো? কি ভালো লাগে? কোনটা খাও বেশি? কি বেশি খাও? কি ভালো লাগে? বলে আমার সব ভালো লাগে খাওয়া দাওয়া করে। চিকেন সব রকম। হ্যাঁ সব রকম মানে কি, ওই যে তোমার দোকানে যাও, দোকানে যায় যে ইটি খাও? বয়েলড হোক, তারপর ফ্রাইড হোক, সব রকম। বাসায় কয়বার খাও? বাসায় কয়বার খাও? তোমার আম্মু কয়বার পাক করে? বাসায় খায়, বাইরে কিছু খায় না। বাইরের খাবার খায় না, বাসার খাবারই খায়। বাইরে খাওয়ার আগে সবসময় প্যাকেট ঘুরিয়ে দেখি ইনগ্রিডিয়েন্টস গুলা। আচ্ছা very good. আচ্ছা এখন পাক শাক যে করা হয়, এই পাক শাকে কি তেল ইউজ করা হয়? কি? সরিষার তেল। কি তেল? সরিষা। সরিষার তেল। should not use জি সরিষার স্যার। তেল। No need to use সরিষার তেল। আচ্ছা এখন তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম? স্যার আমার প্রবলেম হচ্ছে ও হচ্ছে মায়ের কথা শুনে না। তুমি বসো একটু কম শুনে আরকি। এইজন্যই আরকি আমি একটু স্ট্রেসে থাকি। মানে কম শুনে মানে কথা শুনতে সেরা বা একটু খুব মানে এটাকে কি বলা হয়, খুব উত্তেজিত নাকি? না, না স্যার উত্তেজিত না, রাগ হয়ে যায় না, ওই হাইপার বাচ্চা না। কিন্তু স্যার ও হচ্ছে মানে কথা বললে যে অন্যান্য বাচ্চারা যেমন আমার আরেকটা মেয়ে আছে বড়, ও তো কথা শুনে কিন্তু ও কথা শুনতে চায় না। যেটা নিষেধ করি সেটা বারবার করে। এইজন্য আরকি এর মানে কি দেখেন, আপনাকে চিন্তা করতে হবে, আমি সব বলি, you should not force anybody. Actually আমরা কি চাই, আমরা যা মনে করি, আমরা চিন্তা করি এই বাচ্চার ওটা শুনতে হবে, মা শুনতে হবে, ওটা করতে হবে। নো, this will be না স্যার। very bad thinking. Let them free. They should do also. They have also, they are now their brain forming. They also should do. They have also can think and they are very smart also. Now children very smart. But you should explain. You should explain. বাবা তুমি এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। কিন্তু you should not shout. You should not force them to do these things. That will be bad result. Bad result. স্যার আমি সাউট করি না স্যার। You are stressing yourself.
and you are giving stress also himself, and এবার আরো সমস্যা হবে। এই জন্য বলি যে ইউ শুড এক্সপ্লেন নট ফোর্স। এবং বাচ্চাদের জন্য আমি বলি বাচ্চাদের ন্যাচারাল খাবার খায়। বাচ্চাদের মেন খাবার হচ্ছে খাবার আমাদের যে মধুটা সেই মধু, কোকোনাট অয়েল এবং মোস্টলি টক দই এবং ন্যাচারাল খাবার। তখন বাচ্চাদের গাট ঠিক থাকবে। বাচ্চাদের যখন গাট ঠিক থাকে ওদের ডেভেলপমেন্ট ফিজিক্যালি মেন্টালি ওদের ডেভেলপমেন্ট হবে। কারণ গাটে যদি প্রবলেম হয় তখন সব দিকে সাফার হবে। এই যেটা বললেন বাচ্চা উত্তেজিত থাকবে, কথা শুনবে না, কিছু একটা খারাপ করবে, পড়াশোনা মন থাকবে না, বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে। এই জন্য বলি বাচ্চাদের গাটকে ঠিক রাখতে হবে, আদারওয়াইজ বিগ প্রবলেম। এখন বাচ্চাদের বিরাট প্রবলেম সবারই। এই জন্য গাট ঠিক রাখার একমাত্র পদ হচ্ছে ন্যাচারাল খাবার, যেটি লাগে ন্যাচারাল খাবার এর একটা যোগ করতে হবে। কোকোনাট অয়েল, আমাদের হানি ওদের জন্য অত্যন্ত দরকার। এতে ওরা শক্তি তৈরি করবে, কোকোনাট অয়েল শক্তি তৈরি করবে এবং টক দই, দ্যাট উইল কিপ দেয়ার গাট হেলথি। এটি তাহলে খাবার প্রতি দেন এবং ট্রাই করেন এক্সপ্লেন করার জন্য। দ্যাটস অল। জি স্যার। ওকে, আচ্ছা স্যার। স্যার আমার মেয়ে একটু বলতে দাও। স্যার আমি মরিয়ম ইসলাম, ডাক্তার সিরাজুল ইসলামের ওয়াইফ। স্যার আমার বড় মেয়ে ছেলে মেয়ে, ওই ছেলেটা একদম আমার সব কথাই শুনে, কিন্তু মার কোনো কথাই শুনে না। মানে আমি যা বলবো সব সে শুনবে, কিন্তু মার কোনো কথাই শুনবে না। ওর একটু বলে হি ইজ গুড বয়, রিয়েলি গুড বয়। হ্যাঁ, খুবই ভালো, হ্যাঁ গুড বয়, কিন্তু ওর মা যেটা বলবে সেটাই সে মানে শুনতেই চাইবে না। আপনার মেয়েকে আপনি কিন্তু বুঝান আমি যে তাকে চাচ্ছি why he listen to me, why he doesn't want to listen to her. You ask your daughter, you ask your daughter why he listened to me but he doesn't want to listen to you. You need to find the solution why. Something wrong. That means ওর আম্মা যেটা চায় সেটা সে করতে হবে। না Totally impossible. না 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 আমি যা বলবো, আমি যেইটাই বলবো সে ওইটাই শুনবে। আমি যা বলবি মানে আমি একটা মানে যেটাই বলি, কিন্তু ওর মা বললে এটা কিছুতেই সে শুনবে না। আর আমি তো থাকি চাঁদপুরে। তার মা সাথে রিলেশন থাকার কথা সেটা সে ফিল করে না, সে থাকে পাইতেছে না, আপনার সাথে সে পাইতেছে। মানে ওরে একটু মানে ইয়া দেন যাতে ওর মার কথাগুলা শুনে পড়াশোনা কিন্তু খুবই ভালো। ওর মা পড়ে, ও যায় পরীক্ষা দেয়। ও পড়বে না। আর আমি থাকি উত্তর দিচ্ছি একটা কথাই, আমি যদি একভাবে বলি আপনি একভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। একই কথা অন্যজনে অন্যভাবে বললে এতে করে আপনার একটা সৃষ্টি হবে। সেম থিং, মানে কথা সুন্দরভাবে বলতে হবে, বুঝায় বলতে হবে। ওর মা যথেষ্ট মানে ওর মা আমি বলবো মানে 100-তে 100ই ধৈর্য। আর আমার তো একটু ধৈর্য নেই। ধৈর্য ওর মা ওর কাছে বেশি আশা করে, দ্যাটস দ্য প্রবলেম, নট ধৈর্য। হ্যাঁ এটা ঠিক স্যার, এটা ঠিক। ওর মা ওর কাছ থেকে অনেক বেশি আশা করে, কিন্তু আমি যেটা বলবো সে ওটাই শুনবে, কিন্তু ওর মার কথা শুনবে না। ওর মার কথা, ওর বাবার কথা আপনাকে উত্তর দিচ্ছি, ওর মা ওর কাছে অনেক বেশি আশা করে, এটা ঠিক। হ্যাঁ অনেক বেশি। কিন্তু আমি যেটা বলবো সে ওটাই শুনবে। আর ওর বড় মেয়েটা ও পড়াশোনা খুব ভালো, সবই ভালো, কিন্তু লম্বা হয় না। আচ্ছা কাইন্ডলি লম্বা হইতেছে না, সেজন্য আসছে। হ্যাঁ পরে আচ্ছা স্যার ওর সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম বলুন। আপনারা অন্য কাউকে দেন, দেন, কারণ আপনাদের প্রবলেম আপনাদেরকে বলছি আমি কিভাবে সলভ করতে হবে। একটু শুনেন স্যার। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণম, ক্লাস 7 এ পড়ি। আমার বয়স 13 বছর। আমার হাইট 2024 সাল থেকে একদম বাড়া বন্ধ হয়ে গেছে। আমি রেগুলার এক্সারসাইজ করি, আমি বাইরের খাবারগুলো অ্যাভয়েড করি।
আপনার নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমার হাইট একদমই বাড়ছে না, তোমাকে একদম কি স্টপ করতে হয়ে হবে গেছে। করতে হবে বুঝছো? জি, আমি ঝুলি, প্রত্যেকদিনই ঝুলি, প্রতিদিন ঝুলি তো। মানে হ্যাঙ্গিং করো প্রতিদিনই নাকি? আমার ঝোলা। জি, জি। কিন্তু আমার হ্যাঙ্গিং একদমই লম্বা। ওজন মানে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হচ্ছে বংশগত, জি, আর একটা হচ্ছে প্রেগনেন্সির সময় তোমার মা কি কি ওই সময় খেয়েছে বুঝছো? এগুলো ডিপেন্ড করে তোমার জি, ডেভেলপমেন্ট এটি। আর এগুলোকে জি, এড়ানোর জি, জন্য আমি সবসময় বলি যে একদিন করলে হবে না, এটা সবসময় ট্রাই করতে হবে হ্যাঙ্গিং করার জন্য বেশ কয়েকবার দিনে। জি, যতটুকু জি। থাকতে আমি পারো, প্রত্যেকদিনই 10 সেকেন্ড থাকো, 10 সেকেন্ড থাকো, 20 সেকেন্ড থাকো বুঝছো? যত বেশি ইউজ করবা এই এক জি, মাস অন্য কোনো আমার কাছে অন্য কোনো নাই যে সাপ্লিমেন্ট বা এটা নট প্রবলেম, জাস্ট অন্য প্রবলেম। কারণ হ্যাঙ্গিং করলে পুরা বডির যে ওজনটা আছে সেটা নিচের দিকে বুঝছো? এটা পুরা যে আমাদের হ্যাঁ, স্পাইন আছে ওইটাকে আস্তে আস্তে করে তখন হাইট বাড়ে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমি ওই যে লিভার সাইরোসিস তো, তে আমাকে যে অলিভ অয়েল মিশ্রণ আর SB21 আর টারমারিক টি, জি স্যার, এই ৩টা দিয়েছিলেন। তে ৩টার থেকে আমি কোনটা আরম্ভ করতে পারি প্রথম থেকে? কিসের প্রথম? আপনি যে লিভার সাইজ হয়েছে আপনার অনেক মানে কম্বিনেশন দরকার। আপনার একটা করলে হবে না, কিছু হবে না। ইউ হ্যাভ না মানে ফাইব্রোসিস। আপনার সবগুলো ফাইব্রোসিস পর্যন্ত মানে লিভার আপনার সম্পূর্ণ ফাইব্রোস হয়ে গেছে। এইটার জন্য অনেক সাপ্লিমেন্ট দরকার হবে, অনেক কিছু করতে হবে। শুধু আপনি একটা যে আরম্ভ করেন আপনার কিছু হবে না, নাথিং উইল বি। আপনার সাথে জয়েন করছিলাম আমি এই জয়েন করছে আমি তো বলছি আপনাকে আবার আপনি ফলো করে আপনি বলছেন কোনটা করবেন আগে, আমাকে জিজ্ঞেস করছেন কোনটা আগে করবেন। আমি বলছি একসাথে করতে হবে এগুলো সবকিছু। মানে আগে পরে কিছুটা কিছু বাকি আছে। আর বলছিলেন যে ওই আপনাকে অলিভ ছাগলের অয়েল প্রটোকল করতে হবে। আপনাকে আরো অনেক সাপ্লিমেন্ট ইউজ করতে হবে এখানে বুঝছেন? কারণ এটার জন্য নট অনলি সাপোর্টের ফর্মুলা দরকার, আপনাকে HB21 এর দরকার আছে। আপনার টাইগার ফর্মুলা 1, 2 ইউজ করার জন্য ভালো পানি, আমাদের অ্যালকালাইন ওয়াটার, আয়নাস অ্যালকালাইন ওয়াটার দরকার আছে। পানিটা আমার ব্যবস্থা আছে। অ্যালকালাইন পানিটা আমার আছে। অ্যালকালাইন পানি আমার আছে ব্যবস্থা। আমাদের অ্যালকালাইন পানি পাশেই মনে করেন ওই যে আপনাদের যেই পানি, এই পানি আমরা মানে ওখান থেকে বিক্রি করা হয় তো ওখান থেকে আমরা নিয়ে আসি। ওইটা দিয়ে আমরা চলি সবসময়। কোন পানি বিক্রি করা হয়? বিক্রি করা মানে এই যে কার কাছ থেকে? আপনাদের এইরকমই মেশিন বসানো আছে আমাদের পাশে, হ্যাঁ? এই যে মেশিন বসানো এরকম মেশিন আছে নাকি বাংলাদেশে? এরকম মেশিন নাই তো। আমাদের যে মেশিন বাংলাদেশে এই ধরনের মেশিন নাই। তাইলে আপনি ওইটা থেকে বুঝতে যে সবাই পেরেছেন? পানি কিনে নেয়। সবাই না আপনি নিবেন নাকি? আমি সবসময় বলি যে পানি নিয়ে অনেক ভিডিও আমার আছে। এইগুলোর যন্ত্রপাতি আমি বলি এই আমি ব্যাখ্যা করছি যে এই যন্ত্রপাতি বাংলাদেশে নাই। আমাদের অ্যালকালাইন ওয়াটার ডিফারেন্ট অ্যালকালাইন ওয়াটার, বুঝলেন তো? এখানে নট অনলি অ্যালকালাইন, এখানে ফার ইনফ্রারেডও থাকে বুঝছেন? এখানে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার। আর আপনারা যে পানি ইউজ করেন মেশিন বসানো এইগুলো হচ্ছে রিভার্স অসমোসিসের পানি, এখানে কিছুই নাই। আপনার দরকার হচ্ছে অ্যাকচুয়ালি আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার আপনার প্রবলেমের জন্য। আয়োনাইজড আচ্ছা স্যার। অ্যালকালাইন, আপনার যে আর প্রবলেম ওই আমাকে এই পানি খেতে হবে এবং কিছু সাপ্লিমেন্ট আপনার লিভার সাপোর্ট আপনার দরকার আছে। আপনার ফর্মুলা 1, ফর্মুলা 2 এর আপনার HB21 টারমারিক টি এগুলো মাস্ট আপনার কন্টিনিউ করতে হবে। কোকোনাট অয়েল বুঝছেন? এবং সমস্ত কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে। আপনাকে যেতে হবে আমি খাই না। আপনার আমি এখান থেকে আমি নেই সবকিছু। ঠিক ওকে। আছে? অলিভ অয়েল এখন যদি মিশ্রণটা খান আমি ওকে অলিভার প্রটোকলই তার করেন, কিন্তু এখন আরম্ভ করছেন আপনারা। আগে কি গেছেন বুঝছেন? আপনি যদি মনে করেন 1 মাস আরম্ভ করছেন, এখন রেজাল্ট পাচ্ছেন না। আপনার রেজাল্ট আসবে অনেক পরে। এমনও লাগতে পারে যে আপনি কন্টিনিউ করেছেন 1 বছর আপনি দেখতেছেন কোনো আসে না। আপনার প্রবলেম লিভারের লাস্ট স্টেজে চলে গেছে। এটাকে রিজেনারেট করা এটা অনেক সময় দরকার। আপনি এটা কন্টিনিউ জি, করতে হবে আজীবন।
যাতে আরো খারাপ না হয়। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আরো খারাপ না হয় এবং আস্তে 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 ভালো হয়। অত্যন্ত স্লো প্রসেস। আপনার প্রসেস অত্যন্ত আচ্ছা slow। আপনি আর খাদ যে হয়ে যাবেন, ১ মাস খেয়ে ভালো হয়ে যাবেন, ৩ মাস খেয়ে ভালো হয়ে যাবেন, ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আমি এগুলা নিতেছি মানে হ্যাঁ, আপনি অলিভ এটা অয়েল কন্টিনিউ প্রকল্পে করেন, কন্টিনিউ করেন আর ট্রাই করেন পানিটা, বুঝছেন? পানিটা অত্যন্ত আপনার জন্য অত্যন্ত আপনার প্রবলেমের আর জন্য। যে একটা ছাগলের যে দুধের বলছিলেন অ্যালবুমিনের জন্য, ঠিক স্যার? ইয়েস, ছাগলের দুধ ভেরি গুড ফর ইউ। হ্যাঁ, এটা মনে আপনি করেন কটেজ, ছাগলের দুধটা আপনি ইন্টারনেটে আমি যায় তো দেখেন কটেজ চিজ কিভাবে তৈরি করা হয়, কটেজ চিজ কিভাবে তৈরি করা যায়। ছাগলের দুধ থেকে কটেজ চিজ মানে জি অনেক ভিডিও আছে, যার মধ্যে পাইতে পারেন কিভাবে তৈরি করতে। কতটুকু লেবু, খেতে পারবো? হ্যাঁ, লেবুর রস দিতে হয় আর নয় ভিনেগার দিতে হয়। অত্যন্ত ইজি তৈরি করা। আপনার জন্য এটা বেস্ট, মানে কটেজ চিজ খাওয়া। জি। তাইলে স্যার আমি কতটুকু খেতে পারবো আপনি প্রতিদিন? যতটুকু পারেন, যতটুকু হজম করতে পারেন, ডিপেন্ড অন ইউ। 250 আপনি গ্রাম প্রথম 250 গ্রাম দুধে আমি নো, কতটুকু লেবুর রস এইগুলো দিতে এইগুলো পারবো? এগুলা বাদ দেন। আমি বলছি প্রত্যেকের ডাইজেশন আপনাকে আগে অল্প থেকে আরম্ভ করতে হবে। যদি হজম হয় ভালো জি, জি, ভালো ফিল করেন, আস্তে আস্তে বাড়ান। জি, জি। আর এটা মানে লেবুর রসটা দেওয়ার পরে এটা মানে খাবো কতটুক পরে নাকি সাথে সাথেই খাওয়া যাবে না ফ্রিজে রাখবো? আর না, কখন না, না, খাবো? আপনি আপনি দেখবেন এটা তৈরি হবে, ছানা ছানা ছানার মতো হবে, ছানা বুঝলেন? এটা ই করা। জি, 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 এরপর আপনি খেতে পারেন, এরপরে খেতে পারেন, এরপরে ফ্রিজে রাখেন, কন্টিনিউ করে ২-৩ দিন খেতে পারবেন, নো প্রবলেম। জি, ঠিক আছে। ওকে। তুমি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আমার দুলাভাই ডাক্তার সিরাজুল ইসলাম আমার দুলাভাই আরকি। উনি আপনার অনেক কিছু আমাদের দেয় আরকি। নারিকেল তেল, তারপরে যে বেকিং সোডা ওগুলি আমি ফলো করি আপনার এগুলি। কিন্তু আমার খুব হাই প্রেশার থাকে আর হলো প্রচন্ড মাথা। এই যে এই সাইডে মনে হয় যে এভাবে চাবায়, কামড়ায় আরকি ব্যথা থাকে। আর কোন কথা আমি শুনতে পারি না। মানে কোন কিছু শুনলে লোড নিতে পারি না। এটা মানসিক সমস্যা। এই আরকি। আপনার আপনার খাওয়া-দাওয়া প্রবলেম আছে, আপনার গাটের প্রবলেম আছে। আপনার গাটকে ঠিক করতে হবে আগে, তখন আপনার ব্রেইন ভালো কাজ করবে, সবকিছু হবে। আমার বইটা আছে আপনার কাছে? জি আছে। তো পড়ছেন নাকি বইটা? হ্যাঁ, পড়ছি। তো পড়ে কি পড়ছি বুঝলেন? পড়ে না ফলো করেন এগুলা? সত্যি কথা কি আমরা সবকিছু খেতে পারি না বুঝেন? অনেক কিছু আমরা যেগুলি খেতে পারি না আরকি। ওই যে সেটাই আরকি। কোকোনাট অয়েলটা খাইতে পারি রেগুলার। কিন্তু আবার এই যে আছে না ওই যে কি জানি ওগুলির বলে? ওগুলি খাইতে পারি না, এটাই সমস্যা আরকি। খাওয়া কার্ড না। সবকিছু আমার বইয়ের প্রথম সূত্রটা ভালো মতো পড়েন। আপনারা আসলে বইটা রাখেন কিন্তু বইটা পড়েন না। বাংলা লেখা আছে, বুঝতে পারবেন। ১ নাম্বার সূত্র মানে ভালো পানি এবং ভালো খাবার। যারা এইটা মোটামুটি ফলো করতে পারবে, তাদের এইসব প্রবলেম হওয়ার কথা না। কোনটা বলতেছি দেখেন, ভালো খাবার বলতে কি বুঝায়? লেখা আছে, এখানে বইতে লেখা আছে। এবং খাবারের লিস্ট আছে একটা, ভালো খাবারের লিস্ট। আপনি এখানে দেখেন কি, কি লেখা আছে এখানে। যতটুকু জোগাড় করতে পারেন জোগাড় করেন ওই লিস্ট থেকে। আরেক জায়গায় লেখা আছে এইসব খাবার হারাম, টাচ করবেন না। আরেক জায়গায় লেখা আছে ওই যে ১ম যে খাবারের লিস্ট চুজ করছেন এবং এটা কিভাবে খেতে হবে, কিভাবে পাক করতে হবে, এগুলা ফলো করতে হবে। যদি এগুলা জি, ফলো করতে পারেন, তাহলে আপনার প্রবলেম আস্তে, আস্তে সলভ হবে। যদি না ফলো করতে পারেন, I cannot help, nobody can help you. আপনার স্বাস্থ্য আপনার হাতে। You should work now. আমি আপনাদের একটু ভালো জ্ঞান দিয়ে দিচ্ছি। আপনারা বইটা একটু পড়েন। ১ নাম্বার সূত্র থেকে আরম্ভ করেন যে কিভাবে আমরা খাবারটা ঠিক করতে হবে, খাবারটা পাক করতে হবে এবং কিভাবে খেতে হবে। এই ফান্ডামেন্টাল জিনিসটা যদি আপনি ঠিক না করতে পারেন, nobody can help you. কারণ সমস্ত প্রবলেম আমাদের বডিতে যে আপনার প্রবলেম, হাই ব্লাড প্রেশার, মাথায় ব্যথা, এগুলো সমস্ত খাবার থেকে আসছে। জি, ১ম ২ নাম্বার খাবার খায়া বসে আপনার শরীর শক্তি হারান। আর শরীর শক্তি হারানো মানে কি? আপনি ঘরে শুধু বসে থাকেন, সেডেন্টারি লাইফটা, ঘরের ভিতরে বসে থাকেন, আর্টিফিশিয়াল আলোতে বসে থাকেন, বের হন না, শরীর নড়াচড়া করেন না। এই হচ্ছে আমাদের রোগের কারণ, আমরা রোগী হয়ে যাই। এরপরে বিভিন্ন জায়গাতে স্ট্রেস আসে, ঘুম নষ্ট হয়, পুরা ইমব্যালেন্স শরীরে। এইখান থেকে আমরা অসুস্থ হই। বইটা একমাত্র বই, আপনার যে প্রবলেম
আপনি একমাত্র বইয়ের মাধ্যমে এটা ফলো করতে পারবেন, সলভ করতে পারবেন। নোবডি ক্যান হেল্প ইউ। ডাক্তার আপনাকে হেল্প করতে পারবে না। আপনাকে ট্যাবলেট দিবে, হয়তো মাথা ব্যথা একটু কমবে, আবার আসবে। প্রেশার ম্যানেজ করতে পারবে, কন্ট্রোল হবে, কিন্তু আজীবন খেতে হবে প্রেশার ওষুধ। আর ব্লাড ওষুধ আজীবন খাবেন, কিডনিতে যাবে প্রবলেম। এই জন্য বইটা ফলো করেন। জি ঠিক আছে, বইটা আগে ফলো করুন। বইটা ফলো করার পর দেখেন যে কি হয়। অনেক হাজার হাজার বুঝছেন মানুষ এই বইয়ের মাধ্যমে সুস্থ হয়েছে, অনেক কষ্ট করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ অরুণ হোসেন। আপনার মানে ভিডিও দেখছি অনেক আগে থেকে, দেখতেছি। আজকে অবশ্যই প্রথম আর কি আজ আসা আপনার লাইভে এখানে। আসলে বইটা কিনলাম আজকে নতুন, এই মানে প্রথম আসা। আর আমি আজ আসছি, মাথায় হচ্ছে সোরিয়াসিস, হ্যাঁ, এটার জন্য অনেক চিকিৎসা করছি, কিন্তু মানে একদম কিওর হয় না। হয়তো বা মানে কমে, বা দেখা যাচ্ছে যে মানে ভালো আছে কিছু সময়, তারপর আবার মানে চলে আসে, ব্যাক করে। টাকাও মানে খরচ করছি অনেক আর কি এটার পেছনে, কিন্তু কোনো ট্রিটমেন্টই একদম কিওর হয়ে যায় না, মানে ব্যাক করে বারবার। আপনার কি শুধু এই প্রবলেমটাই নাকি সোরিয়াসিস প্রবলেমটাই? এইটাই এখন বেশি। আগে মানে ব্লাড প্রেশার ছিল একটু বেশি ছিল, ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস ছিল, সেগুলো এখন মোটামুটি জয়েন্ট পেন নাই, এখনো জয়েন্ট পেন আসে না নাকি? জয়েন্ট পেন নাই, জয়েন্টে পেন আছে? জি, জয়েন্টে মানে পেন আছে, মানে হাঁটুতে? জয়েন্টে পেইন নাই, তবে শরীরে মানে মাঝে মাঝে মনে হয় ব্যথা, মনে হয় শরীরে ঠিক আছে, ব্যথা। আপনি ওই যে এই মনকে বলেন, আপনাকে আমার সুন্দর একটা ভিডিও আছে সোরাইসিসের, ওই ট্রিটমেন্ট লেখা আছে। আপনাকে ওই ট্রিটমেন্টই করতে হবে, ফলো করতে হবে। ওই সুন্দর মতো লেখা সবকিছু, কি করতে হবে না করতে হবে। মানে এটি আপনি আগে সোরাইসিসের ট্রিটমেন্ট করুন, এরপর আপনাকে বইটা 8টা কর্মসূচিতে ফলো করুন, যাতে নেক্সট আবার না আসে। এটি ওই ভিডিওটা লিঙ্কটা নিয়ে নেন, ওইখানে সবকিছু সুন্দর মতো লেখা আছে। ঠিক আছে স্যার, আমার ছেলেকে নিয়ে আসছি স্যার। ও মানে শরীর খুব আর কি মনে হয় দুর্বল মনে হয়, হ্যাঁ। মানে ক্লাস 2 তে পড়ে, কিন্তু দেখা যাচ্ছে সে মানে কিছুক্ষণ ওই আগে মানে রাগে। আমি বলছি, দেখেন কিছুক্ষণ আগে বলছি যে বাচ্চাদের সুস্থ রাখার একমাত্র পথ হচ্ছে, এবং বইতে লেখা আছে যে বাচ্চাদের ন্যাচারাল খাবার, কোকোনাট অয়েল, হানি, টক দই, এইগুলো খাওয়ান। দেখবেন যে এইসব দুর্বল যা আছে বাচ্চাদের সুস্থ থাকবে, ফিজিক্যালি মেন্টালি ওরা ডেভেলপ করবে। কিন্তু সে আমরা দেখি মানে বাইরের খাবারটা খুব মানে হ্যাঁ, বাইরের খাবারটা মানে বেশি পছন্দ তার। এইগুলো এই জন্যই প্রবলেম, মানে এইটি যে প্রবলেম। কারণ আপনার ফ্রিজও 2 নাম্বার খাবার, সেগুলো দেখে এগুলো খায়, বুঝছেন, বাইরেও খায় সে 2 নাম্বার, তাহলে সে সুস্থ কিভাবে থাকবে? ওর গাটে প্রবলেম, ওর গাট ঠিক করতে হবে, ওর টক দই খাওয়াইতে হবে, আমাদের হানি, আমাদের কোকোনাট অয়েল, এবং আমাদের হাউসে আমাদের ন্যাচারাল খাবার পাওয়া যায়, এইগুলা খাওয়ান, দেখবেন যে ঠিক হবে। বাইরে খাবার বন্ধ, বাইরে খাওয়া মানে বাচ্চাদের ধ্বংস করা। আমরা নিজেরা ধ্বংস করি বাচ্চাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনাকে দেখিয়েছিলাম অলমোস্ট 1 ইয়ার এর কাছাকাছি। 1 ইয়ার হয়ে গিয়েছে। আমার IBS এর প্রবলেম ছিল। তো ওটা আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো একটা প্রবলেম আমি একেবারে 100% ওইভাবে মানতে পারিনি। কারণ দেখা গিয়েছে ঢাকায় থাকি, তো অলওয়েজ আমি রোদে যেতে পারি না। আর দেখা যাচ্ছে সেই সকালে উঠে যাই, আমরা সারাক্ষণ ওই অফিসে একদম ভেতরে থাকি। ওখানে তো আমাদের আর্টিফিশিয়াল লাইট, সানলাইট নাই। আর যখন বের হই তখন দেখা গেছে হালকা একটু পাই, কিন্তু আসলে এটাই ইনাফ না, আমি বুঝতে পারি আরকি। তো দেখা গিয়েছে সপ্তাহে ১ দিন হয়তো অল্প একটু রোদে যাই, এরকম হয়। এখন যে প্রবলেমটা আরকি হচ্ছে, আমি মাঝখানে একটু অন্যান্য খাবার একটু মানে ভালো ফিল করেছি যখন, তখন একটু স্বাভাবিক যে সব অন্যান্য আরকি খাবার সবাই যেটা খায় ওগুলা মানে আমি খেয়েছি আরকি কয়েকদিন। তো খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আবার একটু মানে আমার সমস্যা হয়েছে আরকি। আর মুখে আমার ওই সময় থেকে ১ বছর আগে আমার স্ট্রেসের অনেক প্রবলেম ছিল। স্ট্রেসটা চলে গিয়েছে। কিন্তু ওই টাইমে আমার স্ট্রেস হওয়ার পরে আমার চুল পড়ে গিয়েছিল, আর হচ্ছে মুখে এক ধরনের ঠোসার মতো মানে হয়ে
ওটা মানে চুলকায় না কিন্তু মানে ওটা হয় থেকে ওটা চলে যায়, নিজে নিজেই চলে যায় আবারও অনেকদিন পর আবারও হয়, আবার চলে যায়, আবারও হয়, আবারও চলে যায়, নিজে নিজেই এটা হয়। তো ওই প্রবলেমটা আমার এখনো যাচ্ছে না। আমি কফি এনেমা করেছি ২ বার। তো এখন কি আমাকে আবারও কফি এনেমা করতে হবে? মানে আমার মনে হচ্ছে আমার গাটে প্রবলেম আছে। মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আরেকটা জিনিস দেখলাম লিভার গাটের প্রবলেম ডিটক্সিফায়ার হবে, যেটা আপনার গাটের প্রবলেম হবে আরেকটা 100%। বলেন। হ্যাঁ, আপনি গাটের যে প্রবলেম লিভার হবে যখন আপনি ডিটক্সিফায়ার বাইরের খাবার খাবেন, বাইরের হ্যাঁ, খাবার হ্যাঁ। খেলেই গ্যারান্টেড। আচ্ছা লিভার ডিটক্সিফাই এর জন্য যে একটা গ্রিন জুসের কথা বলেছেন। তো ইয়েস। আমি এখানে ওইটা খাওয়ার ওইটা আমি কখনোই খাই নাই। কিন্তু একবার খাওয়ার চেষ্টা করেছি। তো ওইটা আমার কাছে মানে খুবই মানে আমার কাছে মনে হয় যে এটা আমার হবে না আরকি। ডাইজেস্ট এ প্রবলেম হবে এরকম আরকি মনে হয়। এখন আমার কি গ্রিন জুসটা খেতে হবে নাকি না খেয়ে শুধু কফি এনেমার মাধ্যমে আমি এটা নো, পুরোপুরি নো, নো, নো। ডিটক্সিফাই করতে পারবো? আপনার গাট ঠিক করতে হবে। যেহেতু আপনি বাইরের খাবার খেয়েছেন, আগে জি। ভালো ছিলেন, আগে গাট ঠিক করতে হবে। গাট ঠিক করার একমাত্র পথ হচ্ছে আবার আমার বই অনুসারে খেতে হবে। কিছুক্ষণ আগে মাত্র বললাম যে ৩টা পেজ ফলো করতে হবে। ভালো খাবারের লিস্ট, যেই খাবার হারাম এবং খাবারের নিয়মগুলা। মিনিমাম এই ৩টা পেজ যারা ফলো করবে এবং ভালো পানির ব্যবস্থা করতে পারবে, এখান থেকে গাটের সমস্যার সমাধান হওয়া আরম্ভ হবে। কিন্তু তবু সমস্যা আরেকটা হবে না। জিনিস আপনাকে মাস্ট এড করতে হবে প্রোবায়োটিক্স, হাই ডোজে প্রোবায়োটিক্স এবং সাথে সাথে টক দই এড করতে হবে। তখন গাটের হেলথ ফিরে আসবে এবং ভিটামিন D3 ইউজ করতে হবে। একটা এনজাইম বুঝছেন ইউজ করতে, তখনই গাটের সমস্যার সমাধান হবে। যখন গাটের সমস্যা সমাধান হবে, অটোমেটিক বাকিগুলা আপনার ব্যালেন্সে চলে আসবে। সমস্ত অর্গান ভিতরে আস্তে আস্তে নরমাল কাজে ফিরে আসবে। তখন শরীরের যে প্রবলেম ওগুলো আস্তে আস্তে একটার পর একটা চলে যাবে। এটাই। এবং যেই পর্যন্ত গাটের প্রবলেম স্যার সলভ না আমি হবে, বলেন। আমি ভিটামিন D3 ২ টা সাপ্লিমেন্ট খেয়েছি। ২ টা মানে ২ টা এরকম নিয়েছিলাম। ১২০ টা করে ট্যাবলেট থাকে আরকি। আর কোথা থেকে নিছেন? আমাকে তখন সাপ্লিমেন্ট দেয়া হয়েছিল আরকি তখন। আমি সবগুলো সাপ্লিমেন্ট নিয়েছিলাম। নায়াসিন থেকে শুরু করে ভিটামিন D3 তারপর এই প্রোবায়োটিক তারপর যা আছে মোটামুটি সবই ওমেগা 3 এগুলো সবই নেওয়া হয়েছিল। তখন আমি সবগুলোর একটা কোর্স কমপ্লিট করেছিলাম। তো ওই টাইমে আমার অনেক স্ট্রেস ছিল। প্রোবায়োটিকটা আমাকে খুব বেশি তারপর ওই যে আরেকটা যে গাটের জন্য দেয়া হয় প্রোবায়োটিকের সাথে ক্লোরিক অ্যাসিড না কি যেন একটা নামটা ভুলে গিয়েছি আরকি। হ্যাঁ। হ্যাঁ, এনজাইম একটা। পাপায়া লিফ থাকে যেটার মধ্যে, ওইটা ইয়েস, ইয়েস। আরকি। তো ওইটাও খেয়েছি। হ্যাঁ, তখন আমাকে ওইটা খুব বেশি সাপোর্ট দিচ্ছিল না। আমি আস্তে, আস্তে ওইটা আমার পরে ঠিক হয়েছে। এখন যেটা হয় আমি ভালো খাবার খেলে আমার হচ্ছে ডাইজেশনটা ঠিক থাকে আরকি। কোন প্রবলেম হয় না। স্টুলটা ঠিক থাকে। ভেরি কিন্তু গুড। দেখা আপনার গেছে ভালো যদি খাবার আমি খান একটু তাহলে বাহিরের যদি খাবার খাই ডাইজেস্ট প্রবলেম না তখন হয়, আমার প্রবলেম হয়। জাস্ট ইউ শুড কন্টিনিউ, ইউ শুড লিসেন টু ইউর বডি। আপনার বডিকে শুনতে হবে, বডি যেটা চাচ্ছে হ্যাঁ, সেটাই তো দেন। এখন কিনা যদি বাকির জন্য যান। আমি যেটা জানতে চাচ্ছি তো কিন্তু যদি আমি এই যে মাঝখানে অনেকদিন ভালো খাবার খেয়েছি এবং আমার ডাইজেশন এটাও ঠিকঠাকই ছিল। কিন্তু আমার যে মুখে যে এটা যে উঠছে, ১ বছরের বেশি হয়েছে এটা যে ওঠা শুরু করেছে, এইটা আমার কোনোভাবেই যাচ্ছে না। এটা আপনার ইমিউন তার মানে আমার সিস্টেমের গাটে প্রবলেম রয়ে গিয়েছে। ইমিউন সিস্টেম ও গাটের প্রবলেম। সেটা বলতেছি আপনাকে, আপনার গাট ঠিক করতে হবে। গাট ঠিক মানে কি আপনার ইমিউন সিস্টেম ভালো হবে, এইসব প্রবলেম হবে না। আপনি যে বলেছেন মুখের যে প্রবলেম এটা হবে না। এবং অয়েল পুলিং করেন, কোকোনাট অয়েল পুলিং করেন? আচ্ছা তাহলে কি করব? এটার সঙ্গে আমাকে কি এনজাইম নিতে হবে? কোকোনাট অয়েল পুলিং করেন নাকি? কোকোনাট অয়েল পুলিং করেন? কোকোনাট অয়েল হ্যাঁ, ইউজ করি। মানে কোকোনাট অয়েল পুলিং মানে না, অয়েল পুলিংটা ওরকম করা হয় না। ইয়েস। আপনারা অনেক কিছু হ্যাঁ, ফলো বুঝতে করেন। পেরেছি। দাঁতের আপনি যে সকালে উঠে ইয়েস। যেটা পুলিং। দেখেন আপনারা অনেক হ্যাঁ, কিছু আমি আপনার সব ভিডিও দেখি। কি করতে হবে কোনটা হ্যাঁ, আপনারা অনেক কিছু ফলো করেন না, বুঝছেন? অ্যাকচুয়ালি আমার কনসালটেশন আসার দরকার নাই বা সেমিনার আসার দরকার নাই। বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে সুস্থ থাকার জন্য। আপনারা যদি বইয়ের নিয়ম করে ফলো করেন, ইম্পসিবল অসুস্থ হওয়া। আর অসুস্থ হবে কখন? যখন বইয়ের নিয়ম করে ভঙ্গ করেন। যে ভঙ্গ করেন, অসুস্থ হন, আবার ব্যাক করেন, আবার নিয়ম করে ফলো করেন। আমি সকালে লেখা আছে, সকালে ঘুম থেকে উঠি মুখের যত্ন নিতে হবে।
কোকোনাট অয়েল পুলিং করা মানে কি আপনার মুখে যত সমস্যা আছে এগুলো দূর হবে। এরপরে বলছি যে কোন পেস্ট ইউজ করতে হবে। হয় রাত্রে আমাদের পেস্ট পাওয়া যায়, ফ্যান্টাস্টিক পেস্ট, টুথপেস্ট, আর না হলে সকালে বেস্ট হচ্ছে বেকিং সোডা এবং কোকোনাট অয়েল মিক্স করে ওটা যে দাঁত ব্রাশ করেন। এগুলো যদি করেন ইম্পসিবল আপনাদের প্রবলেম মুখে থাকা। এই পেস্টটা আমি আপনাদের এই পেস্টটা ইউজ করি প্রায় 3 বছরের কাছাকাছি। এইজন্য আমি অয়েল পুলিংটা আর কি করি না। মানে ট্রি হার্ব এখানে যে পেস্ট হ্যাঁ, আপনি শুনছেন কি বলছি? জি, জি, কখন জি। টুথপেস্ট আমি বলছি রাত্রি ইউজ করার জন্য। দিনের বেলা সকাল ঘুম থেকে কি বলছি? অয়েল পুলিং করা এবং কোকোনাট অয়েল এবং বেকিং সোডা টুথপেস্ট তৈরি করা। এটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন। এরপরে আমার সকালে প্রোগ্রাম লেখা আছে যে সকালে কি করতে হবে, শরীরকে ঠিক রাখার জন্য কি করতে হবে। 11টা পর্যন্ত দেখেন কি লেখা আছে। বইতে লেখা আছে সুন্দর মতো এটি। এবং গাট যদি আনহেলথি হয় সেটাকে হেলথি করার পথ হচ্ছে প্রথম হচ্ছে আমার বই অনুসারে চলা মানে খাওয়া। খাবারের লিস্ট আছে যে খাবার হারাম টোটালি বন্ধ করা, খাবার নিয়মগুলো ফলো করা এটি। এর মাধ্যমে এবং কিছু সাপ্লিমেন্ট অ্যাড করা, যেমন টক দই এবং প্রোবায়োটিক্স, ভিটামিন D3, একটা ডাইজেস্টিভ এনজাইম, বুঝছেন? দ্যাটস অল। এইভাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে আবার পুরা মানে সুস্থ করবেন। আর যারা মনে করেন আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার শুধু টক দইটা কি আমার এই গাটের অনেকটা সাপোর্ট দিবে প্রোবায়োটিকের, মানে গুড ব্যাকটেরিয়ার জন্য? টক দই ভালো ব্যাকটেরিয়া আমাদের বন্ধু। টক দই আমার ভালো ব্যাকটেরিয়া মানে আমার এখন দেখা গেছে হ্যাঁ, সব একসঙ্গে নিতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায় আরকি। দেখা গেছে আমি অ্যাকচুয়ালি প্রতি মাসে নেই তো, আমার একটা নির্দিষ্ট বাজেট থাকে আরকি। তো আমার ওই বাজেটটা এক্সিড করে ফেললে আবার সামনের মান্থে আমার যা নিতে হবে তখন আবার নেয়া প্রবলেম হয়ে যায়। এইজন্য আরকি জিজ্ঞেস না, দ্যাট আই ক্যানট সলভ ইউ। আমি সবসময় বলি আমরা অনেক কিছু কাপড় কিনি, গাড়ি কিনি, বাড়ি কিনি, ওই সময় আমাদের সব প্রশ্ন ওঠে না। যখন আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা নজর দেই, কিছু ব্যয় করতে হবে, তখন বিরাট প্রশ্ন ওঠে। মানে ডাইজেস্টিভ এনজাইমটা কি আপনার সবসময় দরকার নাই তো। ডাইজেস্টিভ এনজাইমটা কি এখন আমাকে নিতে হবে স্যার? আমি বলতেছি আপনার ডাইজেশন সবসময় দরকার নাই, কিন্তু এখন যে সমস্যা আপনি বলছেন দরকার। জি। আমি বলছি একটা সূত্র যারা ঠিক মতো ফলো করবো যে কোনো কিছু দরকার নাই, কিন্তু সমস্যা হয়ে গেছে এটাকে স্পিড আপ করার জন্য বুঝছে কিছু এনজাইম ওয়ান টাইম বুঝছে মনে করেন একবার ইউজ করলেন, এরপর আর এরপর যদি কন্টিনিউ করেন ইম্পসিবল প্রবলেম হয়। আচ্ছা স্যার, এটা তো এখন নিতে পারবো না। এখন তো এখানে আছে হাউস অফ হারমোনিতে ডাইজেস্টিভ এনজাইমটা। আমি বলতে পারবো, ওকে জিজ্ঞাসা করেন, রিমনকে জিজ্ঞাসা করেন আছে কিনা। আজকে কি নিয়ে যেতে পারবো ডাইজেস্টিভ এনজাইম যেটা, এটা আজকে আছে আমি কিনা আমি নিয়ে যেতে পারবো? আমাদের কি স্টকে আছে ও রিমন বলতে পারবে। আপনার জন্য মেন হচ্ছে প্রোবায়োটিক্স D3 এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।